তো টেকনিক্যাল কিছু প্রবলেমের জন্য ফেসবুকের লাইভটা কেটে গিয়েছে। রিসেন্ট ফেসবুকে একটু প্রবলেম হচ্ছে। আশা করছি তোমরা যারা জয়েন করছো খুব দ্রুতই আবার বন্ধুদের মেনশন করে দিবা। আমরা খুব সুন্দর করে কিন্তু ক্লাসগুলো করছিলাম। আজকে আমরা অনেকগুলো ম্যাথ করব, ঠিক আছে? সবাই একটু দ্রুত জয়েন করো, সবাই একটু দ্রুত জয়েন করো। আমি দেখি তোমরা জয়েন করছো কিনা। সবাই একটু দ্রুত জয়েন করো, আমরা আবার ম্যাথ শুরু করব, ঠিক আছে? সবাই একটু দ্রুত জয়েন করো। জয়েন করতে থাকো। আমরা স্থানাঙ্ক জ্যামিতির আসলে আজকে সেকেন্ড ক্লাসে আছি। অধ্যায়টা বুঝছো অনেক বড় একটা অধ্যায়, আর আমি তোমাদের একদম শূন্য থেকে শুরু করেছি। যেন তোমরা এখানেই প্রথম করছো এটা ভেবেই যেন ক্লাসগুলো করো। এই জন্য আমি একদম বেসিক থেকে শুরু করেছি, এই জন্য একটু বেশি ক্লাস লাগতে পারে। তো আমার 2টা ক্লাস অ্যাসাইন করা ছিল। তোমরা যদি চাও, তোমরা যদি ক্লাসগুলো করে শিখতে পারো কিছু, তোমাদের ক্লাসগুলো ভালো লাগে, তাহলে কমেন্ট করে সেটা জানিয়ে দিও। যদি আমি দেখি যে তোমাদের ক্লাসগুলো ভালো লাগছে, আরও করতে চাও, তাহলে হয়তো ফার্দার ক্লাস নিতে পারি, ঠিক আছে? এটা আমাকে জানিয়ে দিবা সবাই। সবাই একটু বন্ধুদের মেনশন করে দাও আরেকবার। টেকনিক্যাল কিছু প্রবলেমের জন্য ক্লাসটা কেটে গিয়েছিল। ছোয়া সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। সবাই একটু দ্রুত জয়েন করে ফেলো, ঠিক আছে? আমরা এই ম্যাথটা করছিলাম, এই ম্যাথটা করতে করতে কেটে গিয়েছিল, ঠিক আছে? আমরা কিচ্ছু না, জাস্ট আমরা 3টা বাহুর দৈর্ঘ্য বের করেছি, 3টা বাহুর দৈর্ঘ্য বের করেছি, এই পর্যন্তই করছিলাম, ঠিক আছে? ওকে, তাহলে আশা করছি এই পর্যন্ত তোমাদের বুঝতে কারো কোনো সমস্যা নেই। আমরা অনেক মজা করে ম্যাথ করছিলাম, হঠাৎ করে দেখি লাইভটা কেটে গিয়েছে। আশা করছি আবার সবাই দ্রুত জয়েন করবা। সবাই একটু মেনশন করে দাও বন্ধুদের, সবাই একটু বন্ধুদের মেনশন করে দাও, ঠিক আছে? তোমরা অনেকেই জয়েন করছো। আমরা তাহলে এই ম্যাথটা করে ফেলি। ওকে, দেখো আমরা 3টা বাহু দৈর্ঘ্য বের করেছিলাম। আমাদের প্রমাণ করতে বলেছিল যে এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজটা আমরা প্রমাণ করব কিভাবে? এই সমকোণী ত্রিভুজটা আমরা প্রমাণ করব ওই তো অতিভুজের উপর অঙ্কিত বর্গ বাকি 2টা বাহুর উপর অঙ্কিত বর্গের যোগফলের সমান, এই ব্যাপারটার সাহায্যে। তো এখানে তো আমরা ওইভাবে বুঝতে পারছি না যে কোনটা কি হবে, বাট আমরা এটা সবাই জানি অতিভুজটা কিন্তু বড় বাহু হয়, তাই না? অতিভুজটা বড় বাহু হয়, বাকি 2টা অতিভুজ থেকে ছোট হয়। তো আমরা কি করব? আমরা ছোট 2টা বাহুর উপর বর্গ করে রুট করে দিব, তারপর সেটা দেখব সেটা কি বড় বাহুর সমান আসে কিনা, কারণ বড় বাহুটাই তো অতিভুজ, বড় বাহুটাই অতিভুজ না? তো এই জন্য আমরা কি করব? আমরা ছোট 2টা বাহুর উপর বর্গ করে রুট করে দিব, তারপর সেটা যদি এই বাহুটার সমান আসে, বড় বাহুর সমান আসে, আমরা বুঝতে পারবো সেটাই আসলে অতিভুজ এবং এটা সমকোণী ত্রিভুজের শর্ত মেনে চলে। দেখি তোমরা জয়েন করেছো কিনা। এসএসসি 25 ব্যাচ, এসএসসি 25 ব্যাচ তোমাকে ওয়েলকাম। এবার এসএসসি দিবা, তুমিও চাইলে চ্যাপ্টারগুলো করতে পারো, ঠিক আছে? তোমারও হেল্প হবে। ওকে, চলো আমরা করে ফেলি। আমরা কি করব? আমরা এখন বিসি স্কোয়ার আর সিএ স্কোয়ার এই দুটো করব। তোমরা রুট দিয়ে করতেও পারো, নাও করতে পারো, মানে ব্যাপারটা কি আমি একটু দেখাই। রুট দিয়ে করতেও পারো, নাও করতে পারো। আমার তো বেসিক্যালি প্রমাণ করতে হবে কি, আমি একটু পাশে লিখে রাখি। আমার প্রমাণ করতে হবে এই তো সিএ স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, এটা সমান কত? এটা সমান হবে এবি স্কোয়ার। আমরা যদি এটা প্রমাণ করতে পারি তাহলে এটা কিন্তু সমকোণী ত্রিভুজের শর্ত মেনে চলে। তোমরা চাইলে এখান থেকে এবির মানটা ডিরেক্ট বের করতে পারো, মানে তোমরা চাইলে এখানে কি করতে পারো? তোমরা চাইলে এখানে রুট ওভার সিএ স্কোয়ার প্লাস বিসি স্কোয়ারও বের করতে পারো। এতে হবে কি? এতে অতিভুজের মানটা ডিরেক্ট বের হয়ে যাবে। তোমরা এইভাবেও করতে পারো, এইভাবেও করতে পারো, যেইভাবেই করো না কেন ওইভাবে উত্তর কারেক্ট হবে। তবে আমরা প্রেফার করব হচ্ছে এটাকে, আমরা প্রেফার করব এটাকে। একটু পিথাগোরাস ভাইব আসে, দেখতে সুন্দর সুন্দর লাগে, ওই জন্য আমরা এটা বের করব। তাহলে চলো
আমরা এখন দেখি যে এই সি স্কোয়ার আর বিসি স্কোয়ারের মানটা কত আসে। সি স্কোয়ার আর বিসি স্কোয়ার কত আসে, তো লেখো এখানে এখানে সি এ স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, দেখো তো এটা কত আসে, এটা আসে হচ্ছে কত, এই সি এর মান হচ্ছে 4 তার উপর স্কোয়ার, আর এটার মান আসে 3 তার উপর স্কোয়ার, তাহলে 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার 16 প্লাস 9, উত্তর হবে 25। উত্তর হবে 25 ইউনিট। ইউনিটের বাংলায় হচ্ছে একক, ইউনিটও লিখতে পারো এককও লিখতে পারো। আচ্ছা এখানে হ্যাঁ ইউনিট রাখলেও কোনো সমস্যা নাই, ঠিক আছে, বা এইভাবে ফাঁকাও রাখতে পারো, এরকম রাখলেও কোনো প্রবলেম নাই, কারণ যেহেতু স্কোয়ার করে যোগ করছি এইভাবে রাখলেও কোনো প্রবলেম নেই। তো আমরা একটু এখান থেকে এবি স্কোয়ারটা বের করি, তো এবি স্কোয়ারটা বের করি। এবি স্কোয়ার করলে কত হবে, এবি স্কোয়ার করলে হবে 5 স্কোয়ার, আর 5 স্কোয়ার মানে আমরা জানি 25। তাহলে কি দেখতে পাচ্ছি, এই দুইটা বাহুর উপর বর্গ করে যোগ করে দিলে এই বাহুর বর্গের সেটা সমান হয়ে যায়। তাহলে এটা কি, এটা পিথাগোরাসের সূত্র মেনে চলে না, এটা কিন্তু পিথাগোরাসের সূত্র মেনে চলে। তো যেই কারণে এটা পিথাগোরাসের সূত্র মেনে চলে ওই কারণের জন্য আমরা বলতে পারবো এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে কি হবে দেখো, আমরা এখান থেকে বলবো যেহেতু এই সি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার এটা সমান হচ্ছে এবি স্কোয়ার, এই জন্য এই এ বি সি একটা সমকোণী ত্রিভুজ। এ বি সি একটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে। আশা করছি এটা ক্লিয়ার, তোমরা চাইলে রুট দিয়েও বের করতে পারতা, রুট করেও বের করতে পারতা। কিভাবে করতাম একটু দেখাই দিই, রুট করে করলে আমি এই যে এটার উপর রুট করে দিতাম, এটার উপর রুট করে দিতাম, এটার উপর রুট করে দিতাম, তখন এটার মান আসতো কত, রুট 25 মানে 5 আসতো। আর দেখো 5টাই কিন্তু এটার সমান, মানে এটা আসলে অতিভুজের মান। ওইভাবেও করতে পারো, এটা যেভাবে দেখালাম সেইভাবেও করতে পারো। তাহলে আশা করছি তোমরা সবাই ক্লিয়ার। তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দাও, আমাদের কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য লাইভটা কেটে গিয়েছিল, ঠিক আছে, ফেসবুকে কিছু প্রবলেমের জন্য লাইভটা কেটে গিয়েছিল। তোমরা আবার জয়েন করো দ্রুত, আমরা আবার নতুন অনেক কিছু শিখব। তাহলে আশা করছি এই ম্যাথটা আমাদের ক্লিয়ার হয়ে গেছে। তাহলে চলো আমরা এখন পরের ম্যাথে যাব। এই তো দেখো কি বলেছে, 3টা বিন্দু তোমাকে দিয়েছে, বলেছে একটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। এই 3টা বাহু বের করে দিয়ে বলেছে এটা একটা সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। সমবাহু ত্রিভুজ বলেই দিয়েছে। তারপর বলল এর পরিসীমা 3 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো। পরিসীমা মানে কি বলতো? পরিসীমা অর্থ একটা ত্রিভুজের পরিসীমা দ্বারা বা যে কোনো একটা ক্ষেত্রের পরিসীমা দিয়ে তুমি কি বোঝো? এটা মনে করো একটা ত্রিভুজ, এটা হচ্ছে একটা ত্রিভুজ। এই ত্রিভুজের পরিসীমা তুমি কিভাবে বের করবা একটু আমাকে কমেন্ট করে সেটা জানিয়ে দাও। এটা মনে করো হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। দেখি তোমরা পারো কিনা। ওবাইদুর 25 ব্যাচ, কোনো সমস্যা নেই, তোমরা অধ্যায়গুলো করতে পারো, ক্লাসগুলো করতে পারো, তোমরাও বেনিফিটেড হবা, ঠিক আছে। ওকে, তাহলে আমার কি করতে হবে, আমার এই ত্রিভুজের পরিসীমা বের করতে হবে। তাহলে পরিসীমাটা কিভাবে বের করব? আমরা সবাই জানি ত্রিভুজের 3টা বাহু যোগ করে দিলেই আমরা পরিসীমা পেয়ে যাই। ত্রিভুজের 3টা বাহু যোগ করে দিব, তাহলে আমরা পরিসীমা পাবো। আর পরিসীমা এই তো, পরিসীমা এটা সমান কি হবে? এই পরিসীমা এটা সমান হবে 3টা বাহুর যোগফল, অর্থাৎ এ বি প্লাস বিসি প্লাস সিএ। তো এই প্রশ্নটার জন্য কি করবা? তোমরা এই ত্রিভুজের প্রত্যেকটা বাহুর মান নির্ণয় করবা। এ বি বের করবা, বিসি বের করবা, সিএ বের করবা। তারপর কি করবা? দেখাই দিবা 3টা বাহু সমান। সমবাহু ত্রিভুজ বলেই দিয়েছে 3টা বাহু আমাদের সমানই বের হবে।
তিনটা বাহু সমান বের না হলে আমরা বুঝতে পারবো আমরা ম্যাথে কোথাও ভুল করেছি, ঠিক আছে, অথবা কোয়েশ্চেনে ভুল আছে। তো যেটাই হোক, তোমরা তিনটা বাহু বের করবা, দেখবা তিনটা বাহুর দৈর্ঘ্যই সমান আসে, তারপর তিনটা বাহু যোগ করে দিলেই পরিসীমা বের হবে। আর পরিসীমাটা 3 দশমিক স্থান পর্যন্ত বের করতে বলেছে, পরিসীমাটা 3 দশমিক স্থান পর্যন্ত বের করতে বলেছে। তাহলে যেই উত্তরটা আসবে তাকে 3 দশমিক স্থান পর্যন্ত নিয়ে যাবা। 3 দশমিক স্থান পর্যন্ত নিয়ে যেতে কি করতে হয়, এর পরের সংখ্যা খেয়াল করতে হবে, সেটা 5 বা তার থেকে বড় হলে কি করতে হয়, ওই আগের সংখ্যার সাথে যোগ করতে হয়, 1 যোগ করতে হয়, তাই না? এটা আমরা সবাই জানি। তো আই থিঙ্ক এটা তোমরা বুঝতে পেরেছো। ওকে, ঠিক আছে। বাপরে, মফিজুর বলেছে ক্লিয়ার। ওকে, তাহলে চলো এই ম্যাথটা আমি তোমাদের এইচডব্লিউ দিয়ে দিলাম। তোমরা কিন্তু অবশ্যই নোট করে সাবমিট করবা, ঠিক আছে? যার নোটটা সুন্দর হবে তাকে কিন্তু আমরা প্রাইজ দেব, তার জন্য একটা টি-শার্ট থাকবে। তাহলে চলো পরের ম্যাথে যাই। এবার আমরা চতুর্ভুজের সাথে পরিচয় হব। এই চতুর্ভুজের ব্যাপারগুলো আমরা সবাই জানি, আমি জাস্ট ছোট্ট করে সবগুলো একবার রিক্যাপ করে দিব। তাহলে দেখি বলতো, সমবাহু ত্রিভুজ আমরা দেখলাম, সমদ্বিবাহু দেখলাম, বিষম দেখলাম। এবার চতুর্ভুজের ক্ষেত্রে আমরা প্রথমে দেখব বর্গ। প্রথমে দেখব আমরা বর্গ। এই যে এটা হচ্ছে একটা বর্গ। এরপর আমরা দেখব আয়ত। এরপর আমরা দেখব আয়ত। বর্গ দেখলাম, আয়ত দেখলাম, তারপর আমরা দেখব কি বলতো, তারপর আমরা দেখব সামান্তরিক। তারপর আমরা দেখব সামান্তরিক, ঠিক আছে? আমরা দেখব সামান্তরিক। আরেকটা আছে, ফাইনালি আমরা দেখব রম্বস। ফাইনালি আমরা দেখব রম্বস। এগুলো সম্পর্কে তোমরা সবাই জানো, আমরা জাস্ট ছোট্ট করে এগুলো সম্পর্কে রিক্যাপ করব। তাহলে চলো সবগুলোর নাম দিয়ে দিই। এটা হচ্ছে এ, বি, সি, ডি। সবগুলোর নাম দিয়ে দাও, এ, বি, সি, ডি। এটা হচ্ছে এ, বি, সি, ডি। এ, বি, সি, ডি। ঠিক আছে? আমরা কিভাবে হচ্ছে এদের পরিচয় সম্পর্কে জানবো? বর্গের ক্ষেত্রে কি হয় বলতো? বর্গের ক্ষেত্রে 4টা বাহুর দৈর্ঘ্যই সমান হয়। বর্গের ক্ষেত্রে 4টা বাহুর দৈর্ঘ্যই সমান হবে। এই তো, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যই সমান। এখানে হবে এ বি সমান হবে বিসি সমান হবে সিএ সমান হবে, এই তো এ বি বিসি, তারপর হচ্ছে সরি এটা সিডি হবে, সিএ না সিডি হবে, সিডি হবে। ত্রিভুজ লিখতে লিখতে ত্রিভুজের মতো লিখে ফেলেছি। তাহলে এ বি বিসি সিডি আর ডি 4টা বাহু সমান হবে। তাহলে বর্গের ক্ষেত্রে 4টা বাহুই সমান। আয়তের ক্ষেত্রে কি? আয়তের ক্ষেত্রে বিপরীত বাহুগুলো পরস্পর সমান। তাহলে দেখাই দাও, এই তো এই বাহু আর এই বাহু সমান, এই বাহু আর এই বাহু সমান। তাহলে আমরা লিখে ফেলি, এই যে এখানে কি হবে, এখানে তোমার এ বি আর সিডি সমান হবে, এ বি আর সিডি সমান হবে, আর এডি আর বিসি সমান হবে, এডি আর বিসি সমান হবে। এরপর চলো আমরা রম্বসের একটু কথা বলি। রম্বসের ক্ষেত্রে আমরা কি বলতে পারি বলতো? রম্বসের ক্ষেত্রেও কিন্তু বলতে পারি 4টা বাহুই পরস্পর সমান, তাই না? রম্বসের ক্ষেত্রে প্রত্যেকটা বাহু সমান হবে। তাহলে কি হবে? এটা হবে এ বি সমান বিসি সমান সিডি সমান এডি। এটা হচ্ছে রম্বসের ক্ষেত্রে 4টা বাহুই সমান। তারপর কি করব? তারপর আমরা হচ্ছে সামান্তরিক নিয়ে কথা বলি। সামান্তরিকের ক্ষেত্রে কি হবে? ওই আগের মতো বিপরীত বাহুগুলো পরস্পর সমান, ঠিক আছে? বিপরীত বাহুগুলো পরস্পর সমান। এই ক্ষেত্রে হবে তোমার এ বি এটা সমান হবে সিডি আর এডি সমান হবে বিসি। তাহলে দেখো আমরা কিন্তু একটা বিপদে পড়ে গেছি। আমরা একটা বিপদে পড়ে গেছি। কি সেই বিপদ? আয়ত আর সামান্তরিকের দুইজনেরই বিপরীত বাহুগুলো পরস্পর সমান। আবার রম্বস আর হচ্ছে বর্গ, এদেরও প্রত্যেকটা বাহুই পরস্পর সমান, ঠিক আছে? তাহলে আমরা বিপদে পড়ে গেলাম না?
আমরা ডিসাইড করব কিভাবে কোনটা কি হবে। ঠিক আছে, আমরা তো বুঝতে পারলাম যে এখানে একটা বিপদে পড়ে গেছি, কোনটা ক্ষেত্রে কি হবে তা আমরা ডিসাইড করব কিভাবে। তোমরা কি বলতে পারবা? তোমরা কি বলতে পারবা? দেখি। ওকে, সব জানো, তাহলে তো অনেক ভালো। ঠিক আছে, তাহলে চলো আমরা দেখে ফেলি আমরা যে প্রবলেমে পড়লাম এই প্রবলেমের সমাধান কোথায়। এই প্রবলেমের সমাধান নিয়ে আসবে হচ্ছে কর্ণ বলে একটা জিনিস। আমরা সবাই জানি কর্ণ কি জিনিস, তাই না? আমরা এখন চলো দেখি। আমরা হচ্ছে বর্গের ক্ষেত্রে কর্ণ দুইটা ড্র করি। বর্গের ক্ষেত্রে কর্ণ দুইটা ড্র করলাম। তারপর হচ্ছে আয়তের ক্ষেত্রে ড্র করি। আয়তের ক্ষেত্রে ড্র করলাম। সামান্তরিকের ক্ষেত্রে ড্র করি। অ্যান্ড রম্বসের ক্ষেত্রে ড্র করি। তাহলে দেখো তো, রম্বস আর বর্গ দুইটারই হচ্ছে প্রত্যেকটা বাহুই সমান ছিল, কিন্তু কোনটা দেখে আমরা বুঝতে পারবো যে বর্গ হবে নাকি রম্বস হবে? আমরা কর্ণ দেখে বুঝতে পারবো। তাহলে কিভাবে হবে দেখো, আমরা এখানে বলবো আয়ত যদি হয়, সরি আয়ত না, বর্গ যদি হয়, চারটা বাহুই পরস্পর সমান হবে এবং কর্ণগুলোও পরস্পর সমান হবে। অর্থাৎ এখানে এই কর্ণ এসি আর বিডি পরস্পর সমান হবে। ঠিক আছে, কর্ণ এসি আর বিডি পরস্পর সমান হবে। যদি দুইটা কর্ণ এসি আর বিডি সমান হয় তখনই আমরা একে বলতে পারবো যে এটা একটা বর্গ। ঠিক আছে, এটা একটা বর্গ। রম্বসের ক্ষেত্রে কি হবে? চারটা বাহুই সমান কিন্তু কর্ণগুলো হবে অসমান, একটা হবে বড় একটা হবে ছোট। তাহলে কি হবে? এখানে এই তো এসি আর বিডি সমান হবে না, এরকম ঘটনা ঘটলে তাকে আমরা বলবো রম্বস। তাকে আমরা বলবো রম্বস। তাহলে তোমরা আমাকে বলো তো, আয়ত আর সামান্তরিকের মধ্যে কিভাবে পার্থক্য ডিফাইন করবা? আয়ত আর সামান্তরিকের মধ্যে পার্থক্য ডিফাইন করবা কিভাবে? বুঝতেই পারছো কি হবে? আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো। আয়তের ক্ষেত্রে কর্ণ দুইটা পরস্পর সমান হবে, এসি সমান হবে বিডি, একে আমরা বলবো হচ্ছে আয়ত। আর যখন আমরা সামান্তরিক বলবো কর্ণগুলো হবে অসমান, তাহলে কর্ণগুলো হবে অসমান, এসি আর বিডি পরস্পর সমান হবে না। তাহলে এটাকে তখন কি বলবো? এটাকে তখন বলবো সামান্তরিক। এটাকে তখন বলবো সামান্তরিক। ঠিক আছে, ওকে, এটাকে সামান্তরিক। তাহলে এই ব্যাপারগুলো আমাদের অবশ্যই খেয়াল করতে হবে। আমরা শুধুমাত্র বাহুর মানগুলো দিয়ে কিন্তু কোন চতুর্ভুজ হবে তা বলতে পারবো না। আমাদের বাহুও বের করতে হবে, কর্ণটাও বের করতে হবে। সবগুলো যখন বের করে ফেলবো তখন আমরা বলতে পারবো সেটা কোন ধরনের চতুর্ভুজ। তাহলে আই থিঙ্ক এটা তোমাদের ক্লিয়ার হয়েছে। তাহলে চলো আমরা এখান থেকে ম্যাথ করে ফেলি। বলেছে দেখাও যে এই বিন্দুগুলো একটা আয়তক্ষেত্রের চারটা শীর্ষবিন্দু। এই বিন্দুগুলো একটা আয়তক্ষেত্রের চারটা শীর্ষবিন্দু। তাহলে কি করব? আমরা হচ্ছে আয়তক্ষেত্রের চারটা বাহু বের করব, দুইটা কর্ণ বের করব। আমরা দেখাই দিব বিপরীত বাহুগুলো পরস্পর সমান আর কর্ণ দুইটা পরস্পর সমান। তাহলে আমাদের কাজ হয়ে যাবে। তোমরা সবাই কিন্তু অবশ্যই বন্ধুদের মেনশন করে দিও, ঠিক আছে? সবাই যেন একসাথেই শিখতে পারো, আমরা সবাই সেটা চাই, তাই না? ওকে, তাহলে চলো আমরা করে ফেলি। আমরা তো চারটা পয়েন্ট দিয়ে দিই। এটা হচ্ছে এ পয়েন্ট ধরলাম, -5,0। প্রশ্নে যেহেতু ভালো করে আঁকতে বলেনি, আমরা নমুনা একটা চিত্র আঁকবো। বি বলেছে 5,0, বি বলেছে 5,0, সি বলেছে 5,5, সি বলেছে 5,5 আর ডি বলেছে -5,5, ডি বলেছে -5,5। এখন কি করতে হবে? সবগুলো বাহুর দৈর্ঘ্য যেমন বের করব, ঠিক তেমনি আমরা কর্ণ দুইটাও বের করব। আমরা কর্ণ দুইটাও বের করব। তাহলে এখন যেহেতু তোমরা দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে জানো, আমি আর একদম ডিটেইলসে দেখালাম না, ঠিক আছে? আমি জাস্ট ছোট্ট করে এগুলো করে ফেলি, তাহলে আমাদের সময়টা বেঁচে যাবে।
আমরা এখান থেকে এবি বের করব, তারপর কি করব, বিসি বের করব, সিডি বের করব, ডিএ বের করব, বা এডি হোয়াটএভার, বা ডিএ অথবা এডি বের করব। পাশাপাশি কি করব, এসি এখানে এডি হচ্ছে আর বিসি বের করব। ও আচ্ছা, আমরা কিন্তু দেখো আমরা কিন্তু এ বি ডি সি নিয়েছি, এ বি ডি সি নিয়েছি, তাহলে আমরা একটু চেঞ্জ করে ফেলি। আমরা এবিসিডি ত্রিভুজ চতুর্ভুজ বলছি, তো একটু চেঞ্জ করতে হবে, তাহলে একটু চেঞ্জ করতে হবে। আমরা এখানে এ বি ডি সি নিয়ে ফেলেছিলাম, এখানে আমরা সি নিই, এখানে আমরা ডি নিই, তাহলেই ঠিক হবে। ঠিক আছে, এখানে সিটা কত, সি হচ্ছে 5,5, দেখেছো এইভাবে ভুলগুলো ধরা পড়ে। আর ডি হচ্ছে -5,5। কোনো কিছু ভুল দেখলে আমাকে অবশ্যই বলবা, ঠিক আছে? এমন না যে আমি ভুল করতে পারি না, আমিও ভুল করতে পারি, ঠিক আছে? আমিও ভুল করতে পারি। তো যদি কখনো দেখো আমি ভুল করছি, সেটা আমাকে জানিয়ে দিবা, ঠিক আছে? নিজের ভুল স্বীকার করা কখনোই ছোট কিছু না, নিজের ভুল হলে সেটা স্বীকার করতে হয়। যেমন এখানে ভুল হয়েছিল, আমি ঠিক করে ফেললাম, এখন কি করব, আমি হচ্ছে সবগুলো বের করে ফেলবো। এখান থেকে দেখো এসি আর বিডি বের করব। চলো আমরা করে ফেলি। আমি আর লিখলাম না, আমি সূত্র আলাদা করে লিখলাম না, আমি জাস্ট ক্যালকুলেটর দিয়ে মানগুলো বের করছি। তোমরা পরীক্ষায় অবশ্যই লিখবা। তাহলে আমরা এবি বের করি। এবি কত আসে দেখো, এবি এটা হবে -5 এর উপর হোল স্কোয়ার, অর্থাৎ এটা 10 একক আসবে। বিসি বের করো, বিসি কত হবে, এটা তোমার হবে হচ্ছে 5 হবে, মুখে মুখে করা যায়, এগুলো মুখে মুখেই তুমি করতে পারবা, ঠিক আছে? বিসি হলো, এবার হচ্ছে সিডি বের করো, সিডি বের করো, এটা তোমার 10 হবে, মুখে মুখে করা যায়। আর এখান থেকে ডিএ বের করো, ডিএ, তাহলে ডিএ এটা 5 হবে, বুঝতেই পারছো? তোমরা এগুলো অবশ্যই সূত্র বসিয়ে করবা। এখন এসি বের করো, এসি বের করো, তাহলে এসি, তাহলে এটা হচ্ছে -5 তার উপর হোল স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, ঠিক আছে? এটা দেওয়া আছে 5√5 এত একক। আর বিডি এটা একটু বের করো, বিডি তাহলে হচ্ছে 5 + 5 মানে হচ্ছে 10 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, এটাও 5√5। তাহলে যেহেতু দেখো কি হচ্ছে, বিপরীত বাহু এ বি আর সিডি, এই তো এ বি আর সিডি, এই দুইটা বাহু পরস্পর সমান, এই তো এ বি আর সিডি এই দুটা পরস্পর সমান। এডি, এই তো এডি বা ডিএ আর বিসি পরস্পর সমান, এবং কর্ণ দুইটাও পরস্পর সমান, ওই জন্য এটাকে আমরা বলবো হচ্ছে আয়তক্ষেত্র, ঠিক আছে? এটা হবে আয়তক্ষেত্র। সবাই একটু কমেন্ট করে জানিয়ে দাও এই পর্যন্ত বুঝতে পেরেছো কিনা। ঠিক আছে, আমরা এখান থেকে কি বলতে পারবো, যেহেতু এবি সমান সিডি এবং বিসি সমান ডিএ, বিসি সমান ডিএ, পাশাপাশি কর্ণ এসি সমান বিডি, কর্ণ এসি সমান কর্ণ বিডি, অতএব এ বি সি ডি একটি আয়ত। এখন আয়তের যদি পরিসীমা বের করতে বলতো, আয়তের পরিসীমা কিভাবে বের করতা, আয়তের পরিসীমা কিভাবে বের করতা, আমরা চারটা বাহুর দৈর্ঘ্য যোগ করে দিতাম, চারটা বাহুর দৈর্ঘ্য যোগ করে দিতাম, তাহলে আমরা আয়তের পরিসীমা পেয়ে যেতাম। ঠিক আছে, সবাই একটু কমেন্ট করে ফেলো। আচ্ছা ঠিক আছে, বড় করে লিখতে বলেছো, আমি বড় করে লিখছি এখন থেকে। ওকে ঠিক আছে, তাহলে চলো আমরা পরের কোয়েশ্চেনে যাই। এটা পারবা না যে এটা দ্বারা গঠিত চতুর্ভুজটি সামান্তরিক নাকি আয়ত, বের করতে পারবা না এটা সামান্তরিক নাকি আয়ত হবে। আমরা কি করব, আমরা হচ্ছে চারটা বাহুর দৈর্ঘ্য বের করব, বিপরীত বাহুগুলো সমান দেখাই দিব, তাহলে সেটা সামান্তরিকও হতে পারে আয়তও হতে পারে। এরপর কি করব, এরপর আমরা কর্ণ দুইটা তুলনা করব, কর্ণ দুইটা সমান হলে সেটা হবে আয়ত, আর সমান না হলে সেটা হবে সামান্তরিক।
তাহলে এই ম্যাথটা তোমাদের এইচডব্লিউ থাকলো। আশা করছি এটা তোমরা এইচডব্লিউ করে নোট সহ পোস্ট করবা, তাহলে কিন্তু প্রিমিয়াম টি শার্টটা পেয়ে যাবা। ওকে, চলো একটা গুরুত্বপূর্ণ ম্যাথে চলে এসেছি। আমরা একটা গুরুত্বপূর্ণ ম্যাথে চলে এসেছি। তোমরা অনেকেই আছো, তোমরা কিন্তু নটরডেম কলেজ কিংবা হলি ক্রস, সেন্ট জোসেফ, সেন্ট গ্রেগরি এই কলেজগুলোর নাম শুনেছ। এই কলেজগুলো কি হয়, এখানে পরীক্ষার মাধ্যমে কলেজ সিলেকশন করা হয়, আর পরীক্ষাটাও কম্পিটিটিভ হয়, অনেকজন এখানে পার্টিসিপেট করে। অলমোস্ট তোমার হচ্ছে 40,000-এর মতো এসএসসি পরীক্ষার্থী, তাদের মধ্য থেকে তোমার একটা রেঞ্জের স্টুডেন্ট সেখানে ভর্তি করানো হয়, ঠিক আছে। আর এই কলেজগুলোর পরীক্ষায় কিন্তু এরকম বেসিক কোয়েশ্চেনগুলো আসে, এরকম বেসিক কোয়েশ্চেন বা ইজি কোয়েশ্চেনগুলো আসে। তো চলো আমরা এখন এই ম্যাথটা করে ফেলি। ওকে, তাহলে বলেছে দেখো মূল বিন্দু থেকে -5,5 এবং 5, k এই বিন্দুদ্বয় সমদূরবর্তী হলে কে এর মান নির্ণয় করো। ঠিক আছে, মূল বিন্দু হতে এই দুইটা বিন্দু সমদূরবর্তী হলে এই কে এর মান কত হবে এটা বের করতে হবে। তাহলে মূল বিন্দু মানে কি? মূল বিন্দু মানে হচ্ছে 0,0। মূল বিন্দু অর্থ 0,0। এই মূল বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব, মূল বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব পরস্পর সমান। আমরা একটা কাজ করে ফেলি, আমরা হচ্ছে একটু নাম দিয়ে দিই। এটাকে আমরা ধরলাম হচ্ছে এ পয়েন্ট, এটাকে আমরা ধরলাম হচ্ছে বি পয়েন্ট। তাহলে কি হয়েছে দেখো, এই যেটা আমাদের মূল বিন্দু মনে করলাম, এটা হচ্ছে আমাদের মূল বিন্দু, এটা হচ্ছে 0,0, তারপর হচ্ছে একটা পয়েন্ট দিয়েছে এ পয়েন্ট -5,5। আমরা একটা কাজ করতেই পারি, আমরা ধরলাম -5,5টা এখানে, আর তোমার 5, k এটা হচ্ছে এখানে। ইচ্ছা মতো, আমাদের সুন্দর করে আঁকাতে হবে না, আমরা ইচ্ছা মতো জাস্ট এটা ড্র করে ফেললাম। তাহলে কি হয়েছে, আমরা ধরেছি এটা হচ্ছে এ পয়েন্ট, এটার মান দেয়া আছে -5,5, আর এটা হচ্ছে বি পয়েন্ট, এটা দেয়া আছে 5, k। তো বলেছে কি দেখো, মূল বিন্দু হতে এই বিন্দুর দূরত্ব, এবং মূল বিন্দু হতে এই বিন্দুর দূরত্ব সমান, দুইটা বিন্দুর দূরত্ব সমান। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি একটু বলো তো, এখান থেকে আমি কি বলতে পারি? দেখি তোমরা ঠিক উত্তর দিতে পারবা কিনা। রায়তা উত্তর অলরেডি দিয়ে ফেলেছে, ভেরি গুড। চলো আমরা একটু দেখি সেটা কিভাবে হয় আমি একটু দেখে ফেলি, ঠিক আছে। ওকে, তাহলে কিভাবে করব, যেহেতু মূল বিন্দু থেকে এ বিন্দু এবং মূল বিন্দু থেকে বি বিন্দুর দূরত্ব, আমি তাহলে এখানে বলতেই পারি যে এই তো এ ও এবং বি ও এই দুইটা পরস্পর সমান। তাহলে শর্ত মতে কি বলতে পারবো? শর্ত মতে আমি বলতে পারবো এ ও এটা সমান হবে বি ও। ঠিক আছে, এ ও এটা সমান হবে বি ও। তো এখন চলো আমরা তারপর কি করব, এ ও দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করে ফেলো। এ ও সমান কি হবে, √5 - 0 হোল স্কোয়ার, তারপর হবে হচ্ছে 5 - 0 হোল স্কোয়ার। তারপর বিও বের করে ফেলো, বিও কত হবে, বিও হবে হচ্ছে 5 - 0 তার উপর হোল স্কোয়ার, আর এখানে কি হবে k - 0 তার উপর হোল স্কোয়ার। ঠিক আছে, k - 0 তার উপর হোল স্কোয়ার। এখন সলভ করে ফেলো, এখানে রুট ঝামেলা করছে, রুট এখানে দুষ্টামি করছে, আমরা স্কোয়ার করে কে ভেঙে দিব, আমরা কি স্কোয়ার করে দূর করে দিলাম। তাহলে রুট বর্গ করে দূর করে দিয়েছি। তাহলে শুধুমাত্র কি হবে, এই তো -5 - 0 হোল স্কোয়ার প্লাস 5 - 0 হোল স্কোয়ার, এটা হবে হচ্ছে 5 - 0 হোল স্কোয়ার, এটা হবে k - 0 তার উপর হোল স্কোয়ার।
আমরা সুন্দর করে পাশে লিখে দিব বর্গ। তুমি এখানে যে বর্গ করেছো এটা তো তুমি জানো, তোমার টিচার তো আর এখান থেকে দেখতে পাচ্ছে না, ওই জন্য আমরা এখানে পাশে লিখে দিব বর্গ করেছি আমরা। এখন ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলেই উত্তর। তাহলে এখানে 5 - 0 হোল স্কয়ার মানে 5 স্কয়ার, মানে এখানে 25, এখানে 5 স্কয়ার মানে হচ্ছে 25, এখানে 5 স্কয়ার মানে হচ্ছে 25, আর এখানে কে স্কয়ার, এখানে কে স্কয়ার। এখন কি হবে দেখো, এই যে তোমার হচ্ছে একটা 25 আরেকটা 25 কাটাকাটি হয়ে যাবে, তাহলে কে স্কয়ারের মান পাচ্ছি 25, কে স্কয়ারের মান পাচ্ছি 25। ঠিক আছে, কে স্কয়ারের মান পাচ্ছি 25। তাহলে এখন 25কে আমি যখন রুট করে দিব তা কত আসবে একটু আমরা দেখে ফেলি। উত্তর কত আসবে বলো তো? উত্তর 5 আসবে না? উত্তর 5 আসবে? বলো উত্তর 5 আসবে কি না সেটা একটু বলো। উত্তর 5 আসবে কিনা সেটা একটু বলো। উত্তর কিন্তু 5 হবে না, আমরা রুট করে দিচ্ছি না, রুট করলে সামনে একটা প্লাস মাইনাস আসবে, রুট করলে সামনে একটা প্লাস মাইনাস আসবে, কারণ প্লাস 5 এর উপর স্কোয়ার করলেও 25 হয়, মাইনাস 5 এর উপর স্কোয়ার করলেও 25 হয়, তাহলে অবশ্যই প্লাস মাইনাস দিতে হবে। কারণ দেখো তুমি এখানে কে এর মান একবার +5 বসিয়ে দুইটা বিন্দুর দূরত্ব বের করে দেখবা, -5 বসিয়ে দুইটা বিন্দুর দূরত্ব বের করে দেখবা, দুই ক্ষেত্রে সমান আসবে। ঠিক আছে, দুই ক্ষেত্রে সমান আসবে। অবশ্যই প্লাস মাইনাস উল্লেখ করতে হবে, তোমরা যেহেতু বড় ক্লাস উঠে গেছো অবশ্যই এটা উল্লেখ করতে হবে, তাছাড়া টিচার কিন্তু মার্ক কেটে দেবেন। ঠিক আছে, ওকে শেষ। আমরা এখন পরের ম্যাথে যাই। প্লাস মাইনাসের ব্যাপারটা, হ্যাঁ রাইতা ঠিক বলেছো, প্লাস মাইনাস দুইটাই হবে। ভেরি গুড, চলো আমরা এখন পরের কোয়েশ্চেনে যাই। পরের কোয়েশ্চেন তোমাকে বলেছে কি দেখো, এ বি সি বিন্দুগুলোর মধ্যে কোনটি পি এর সব থেকে নিকটবর্তী এবং কোনটি সবচেয়ে দূরবর্তী। তোমাকে তিনটা পয়েন্ট দিয়েছে, এ বি সি দিয়েছে, আরেকটা পয়েন্ট দিয়েছে তোমাকে পি দিয়েছে 3, -2। বলেছে কোন বিন্দুটা পি এর সব থেকে কাছে, কোন বিন্দুটা পি থেকে সব থেকে দূরে। তো কিভাবে করব ম্যাথটা দেখো, আমরা কি করব, এটা হচ্ছে পি একটা বিন্দু ধরে নিব, পি বিন্দুটা আমরা এটা ধরে নিলাম, পি বিন্দু হচ্ছে 3, -2। তারপর কি হবে, আমি এ বি সি আরো তিনটা পয়েন্ট নিয়ে নিলাম, মনে করো এটা হচ্ছে এ পয়েন্ট, দেয়া আছে কত 10, 5। তারপর হচ্ছে এটা বি পয়েন্ট, এই বি পয়েন্টটা মনে করো দেয়া আছে 7,6, আর মনে করো সি আরেকটা পয়েন্ট দেয়া আছে, এটা হচ্ছে -3,5। এখন কি করতে হবে, কোন বিন্দুটা তোমার হচ্ছে পি এর সব থেকে কাছে আর কোনটা পি এই বিন্দু থেকে সব থেকে দূরে হবে, এটা আমার বের করতে হবে। এটার জন্য কি করব দেখো, আমরা হচ্ছে তিনটা পয়েন্ট যোগ করে দিব, আমরা হচ্ছে পিবি যোগ করলাম, আমরা পিএ যোগ করলাম, আমরা পিসি যোগ করলাম। এরপর কি করব, আমরা তিনটা বাহুর দৈর্ঘ্য বের করব, পিএ বের করব, পিবি বের করব, পিসি বের করব। বের করার পর মনে করো হচ্ছে একটা বাহুর মান অনেক ছোট আসলো, আরেকটা বাহুর মান বড় আসলো, তাহলে বলো তো যেই বাহুর মান ছোট তাহলে এই পি বিন্দু থেকে ওই বিন্দুর দূরত্বও ছোট হবে না। মনে করো একটা বাহুর মান ছোট আসলো, বাহুর মান ছোট মানে কি, ওই বিন্দুটা পি বিন্দুর কাছে অবস্থান করছে, আর বাহুটা পি বিন্দু থেকে মানে বাহুর মানটা যখন বড় হবে তখন ওই বিন্দুটা পি থেকে দূরে অবস্থান করবে। তাহলে আমরা কি করব, আমরা হচ্ছে পি এ বের করব, আমরা পি এ বের করব, পি বি বের করব, পি সি বের করব। তাহলে যেই বাহুর মানটা ছোট হবে ওই বিন্দুটা কাছে অবস্থান করবে, আর যেই বিন্দুর জন্য বাহুর মানটা বড় হবে ওই বিন্দুটা দূরে অবস্থান করবে। পারবা না ম্যাথটা? পারবা, কারণ আমি জানি তোমরা অনেক ভালো পারো। তাহলে এই ম্যাথটা আমি তোমাদের এইচডব্লিউ দিয়ে দিলাম, এই ম্যাথটা তোমরা করে ফেলবা।
এইচডব্লিউ গুলো অবশ্যই করবা, কারণ এইচডব্লিউ যত করবা তোমার ইমপ্রুভটা তত ভালো হবে, প্র্যাকটিস যত করবা তোমার শার্পনেসটা তত বাড়বে। আই থিঙ্ক এই ম্যাথটা তোমাদের ক্লিয়ার। একটু আমাকে জানাও তো এই ম্যাথটা ক্লিয়ার কিনা। আই থিঙ্ক ক্লিয়ার। চলো এর পরের ম্যাথে যাই, ইম্পর্টেন্ট একটা ম্যাথ, ঠিক আছে? এই ম্যাথটা গুরুত্বপূর্ণ। চলো আমরা ম্যাথটা করে ফেলি। দেখো কি বলেছে, বলেছে পি বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব এবং কিউ বিন্দুর দূরত্ব সমান। পি একটা বিন্দু তোমাকে দিয়েছে, এই পি বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব এবং পি বিন্দু থেকে কিউ বিন্দুর দূরত্ব দুইটা যদি সমান হয় তাহলে প্রমাণ করতে হবে এই ঘটনাটা ঘটে গেছে। এই ঘটনাটা যে ঘটে গেছে এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে কি করতে হবে? আমাকে বলে দিয়েছে পি থেকে কিউ বিন্দুর দূরত্ব এবং পি থেকে ওয়াই অক্ষের দূরত্ব পরস্পর সমান। পি থেকে কিউ বিন্দুর দূরত্ব, পি থেকে ওয়াই অক্ষের দূরত্ব পরস্পর সমান। তাহলে চলো আমরা এখন করে ফেলি। আমাকে বলো তো পি বিন্দু যেটা দেয়া আছে x, y, এই পি বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব কি হবে? পি হতে ওয়াই অক্ষের দূরত্ব কি হবে? পি হতে ওয়াই অক্ষের দূরত্ব এটা কি হবে বলো তো? পি হতে ওয়াই অক্ষের দূরত্ব, রাইটা দেখি আগের ম্যাথ করে ফেলেছে, ভেরি গুড। ওকে, তাহলে পি হতে ওয়াই অক্ষের দূরত্ব কি হবে? আমরা জানি কোন একটা অক্ষ হতে, ওয়াই অক্ষ হতে কোন একটা বিন্দুর দূরত্ব হয় তার ভুজের পরম মানের সমান, তাই না? তাহলে ওয়াই অক্ষ হতে পি বিন্দুর দূরত্ব হবে এই তো, এটার ভুজের পরম মানের সমান এই তো। তাহলে এই হতে ওয়াই অক্ষের দূরত্ব কিংবা ওয়াই অক্ষ হতে পি বিন্দুর দূরত্ব ওটা হবে মডুলাস অফ এক্স হবে। আর কি করতে হবে? আর হচ্ছে পি বিন্দু থেকে কিউ বিন্দুর দূরত্ব বের করতে হবে। প্রশ্নটা ভালো করে পড়বা। বলছে পি বিন্দু হতে ওয়াই অক্ষের দূরত্ব এবং পি বিন্দু হতে কিউ বিন্দুর দূরত্ব সমান। তাহলে পি বিন্দু হতে ওয়াই অক্ষের দূরত্ব বের করলাম, আর এখন আমরা পি কিউ বের করব। এই দুইটা হবে পরস্পর সমান। পি কিউ বের করো। পি কিউ বের করলে কি হবে? রুট ওভার এক্স মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস y minus 2 হোল স্কোয়ার। আর শর্ত মতে এই দুইটা হবে পরস্পর সমান। তাহলে শর্ত মতে লিখে ফেলো, ক্যালকুলেশন করে ফেলো, তাহলেই কেল্লা ফতে, ঠিক আছে? তাহলে উত্তর মিলে যাবে। ওকে, শর্ত মতে কি? এই মডুলাস অফ এক্স এটা হবে হচ্ছে রুট ওভার এক্স মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 2 হোল স্কোয়ার। তাহলে করে ফেলি, চলো। রুট ঝামেলা করছে, উভয় পক্ষে বর্গ করে দিব, রুট গায়েব হয়ে যাবে। তাহলে বর্গ করে দাও। শোনো, তোমাদের একটা ব্যাপার আমি জানিয়ে রাখি, সেটা হচ্ছে মডুলাসকে আমরা যখন বর্গ করব, তখন মডুলাসটা উঠে যায়, ঠিক আছে? তখন মডুলাসটা উঠে যায়। এই মডুলাসটা উঠে গিয়ে তখন হয়ে যাবে শুধুমাত্র এক্স স্কোয়ার। এটা তোমরা সাইড নোট আকারে লিখে রাখো। মডুলাসকে স্কোয়ার করে দিলে মডুলাসটা উঠে যায়। তাহলে আমরা উভয় পক্ষে স্কোয়ার করে দিই। এখানে কি হবে? এখানে হবে তোমার এক্স স্কোয়ার, আর এখানে হচ্ছে রুটটা উঠে যাবে। এখানে থাকবে হচ্ছে এক্স মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 2 হোল স্কোয়ার। এখন একটু ক্যালকুলেশন করো, বাচ্চাদের একটু ছোট্ট ছোট্ট ক্যালকুলেশন, তাহলে উত্তর মিলে যাবে। এখানে আমরা কি বলতে পারবো দেখো, এখানে আমরা কি বলতে পারবো একটু দেখি আমরা। এই তো এখানে আমরা এক্স স্কোয়ার লিখলাম। এক্স স্কোয়ার সমান কি হবে? এটা সমান হবে এক্স মাইনাস 3 হোল স্কোয়ার। পিথাগোরাসের সূত্র না, এটা হচ্ছে a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র। ওকে, তাহলে করে ফেলো। এটা হবে হচ্ছে তোমার এক্স স্কোয়ার 2ab অর্থাৎ 6x প্লাস হচ্ছে 3 স্কোয়ার অর্থাৎ 9। আর এখানে কি হবে? এটা হবে তোমার হচ্ছে y স্কোয়ার মাইনাস 4y
প্লাস 4। এখন একটু কি হবে, একটু যোগ বিয়োগ করো, তাহলেই মিলে যাবে। দেখো এই তো এই এক্স স্কোয়ার কাটাকাটি, এই এক্স স্কোয়ার কাটাকাটি। এখন একটু সুন্দর করে সাজাও। দেখো প্রশ্নে ওয়াই স্কোয়ারটা আগে আছে, ওয়াই স্কোয়ারকে আগে নাও, তারপর হচ্ছে -4y, এরপরে হচ্ছে -4y কে নাও, এরপরে আছে -6x, এই তো -6x, এটাকে নাও, তারপর আছে 13, এই তো 9 + 4, এটা সমান হয়ে গেল 13। আর দেখো এই পাশে 0 ছিল, আমরা লিখে ফেললাম 0। আমাদের উত্তর মিলে গেল। কত সুন্দর একটা ম্যাথ, কিন্তু ম্যাথটা গুরুত্বপূর্ণ। সবাই বুঝতে পেরেছো না ম্যাথটা? আই থিঙ্ক সবাই বুঝতে পেরেছো। অনেক সহজ ম্যাথ ছিল। এটা আমাদের প্রমাণ করতে বলেছে, আমরা প্রমাণ করে ফেললাম। এখানে লিখে দিব প্রমাণিত কিংবা প্রুভড, প্রমাণিত কিংবা প্রুভড। ঠিক আছে, ওকে, চলো আমরা এর পরের ম্যাথটা করে ফেলি। খুবই মজার একটা ম্যাথ। ঠিক আছে, আমাদের 11.1 এর শেষ ম্যাথ এটা। বলেছে এ বি সি ত্রিভুজের শীর্ষ বিন্দুগুলো দেয়া আছে। এ বি সি ত্রিভুজের শীর্ষ বিন্দুগুলো দেয়া আছে। এই শীর্ষ বিন্দুগুলো দিয়ে তোমাকে বলেছে এই ত্রিভুজটির মধ্যমা এ ডি এর মান নির্ণয় করো। মধ্যমা বের করতে হবে। আমরা চলো একটু আগে ড্র করি। মনে করো এটা হচ্ছে আমাদের একটা ত্রিভুজ দেয়া আছে, এটা একটা ত্রিভুজ দেয়া আছে। এই ত্রিভুজটা হচ্ছে এ বি সি, এটা হচ্ছে এ বি সি। এখন আবার কি করতে হবে, মধ্যমা বের করতে হবে। মধ্যমা কি ছিল বলো তো? মধ্যমা কি ছিল মনে আছে তোমাদের? মধ্যমা কি ছিল? ত্রিভুজের যে কোনো একটা শীর্ষ থেকে তার বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত যে দূরত্বটা, তাকে আমরা বলতাম মধ্যমা, তাই না? রায়তা খুবই অ্যাক্টিভ, ভেরি গুড। এইভাবেই পড়াশোনা ধরে রাখো, অনেক ভালো করবে ইনশাল্লাহ। তোমরা যারা সবাই আছো, যে কয়জনে অনেক সিরিয়াসলি ক্লাস করছো, তোমরা একটু কমেন্ট করে দাও, যেন আমি বুঝতে পারি তোমরা কারা কারা ভালো করে ক্লাস করছো। ওকে, তাহলে কি হবে, ত্রিভুজের যে কোনো একটা শীর্ষ থেকে তার বিপরীত বাহুর ঠিক মধ্যবিন্দুতে যেই আমরা দূরত্বটা অঙ্কন করতে পারবো, যে দৈর্ঘ্যটা নিতে পারবো, তাকে আমরা মধ্যমা বলি। তাহলে এই তো এ শীর্ষ থেকে এই বাহুর উপর আমরা কি করলাম, আমরা হচ্ছে একদম ঠিক মধ্যবিন্দুতে একটা বাহু ড্র করলাম। তাহলে ওই তো যে ডি বিন্দুটা আছে, এই ডি বিন্দুটা কি হবে বলতো? এই ডি বিন্দুটা হবে হচ্ছে বি এবং সি এর মধ্যবিন্দু। ডি বিন্দুটা হবে বি এবং সি এর মধ্যবিন্দু। ঠিক আছে, তাহলে এই মধ্যমাটা কিভাবে বের করব বলতে পারবে? এই মধ্যমাটা কিভাবে বের করা যায়? একটা সূত্র আছে, এই সূত্রটা তোমাদের শিখিয়ে দিই। এই সূত্রটা কিভাবে আসে এটা তোমরা বড় ক্লাসে জানতে পারবা। যখন তোমরা বড় ক্লাসে উঠবা তখন অনেক ভালো করে জানতে পারবা। মনে করো এ হচ্ছে তোমার x1, y1, বি হচ্ছে x2, y2, আর সি হচ্ছে x3, y3। তাহলে ডি বিন্দু এ যেহেতু বি এবং সি এর মধ্যবিন্দু, আমরা এখানে বলেই দিয়েছি যে এডি হচ্ছে মধ্যমা, এডি হচ্ছে মধ্যমা। তাহলে কি মধ্যমা যেহেতু হয়েছে, ওই জন্য অতএব ডি কি হবে? ডি হবে হচ্ছে বিসি এর মধ্যবিন্দু, বিসি এর মধ্যবিন্দু, বিসি এর মধ্যবিন্দু। মধ্যবিন্দু মানে একদম মাঝ বরাবর সে অবস্থান করছে। আমরা এই ডি বিন্দুটা পাবো কিভাবে জানো? এই ডি বিন্দুটা খুবই মজার, একটু ভালো করে খেয়াল করবা। এই ডি বিন্দুটার ভুজ হবে কি জানো? এই ডি বিন্দুর ভুজ হবে এই তো যেই দুইটা বিন্দুর মধ্যবিন্দু, আমাদের ডি যে বিন্দুটা আছে এটা হচ্ছে বি এবং সি এর মধ্যবিন্দু। ওই জন্য ডি বিন্দুর ভুজ হবে এই দুইটা বিন্দুর মধ্যবিন্দুর, সরি, এই ডি যেহেতু হচ্ছে বিসি এর মধ্যবিন্দু, ওই জন্য ডি বাহুর ভুজটা হবে বি এর ভুজ প্লাস সি এর ভুজ
বাই 2। বি এর ভুজ এবং সি এর ভুজকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দিব, তাহলে আমরা কি পাবো? তাহলে আমরা হচ্ছে এই ডি বিন্দুর ভুজ পাবো। তাহলে ডি বিন্দুর ভুজটা কি হবে? ডি বিন্দুর ভুজটা হবে তোমার এই তো বি এর ভুজ অর্থাৎ x2, সি এর ভুজ অর্থাৎ x3, তাকে কি করব? 2 দিয়ে ভাগ করে দিব। মধ্যবিন্দু যেহেতু ওই জন্য 2 দিয়ে ভাগ করে দিয়েছি। ঠিক আছে, দুইটা ভুজ যোগ করে 2 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে এই মধ্যমার বিন্দুটা আমরা পেয়ে যাব, ভুজটা পেয়ে যাব। তোমরা একটু বলো তো তাহলে কোটিটা পাবো কিভাবে? বলো দেখি, কোটি আমরা পাবো কিভাবে? কোটি আমরা পাবো দুইটার কোটি যোগ করে 2 দিয়ে ভাগ করে দিব। এই তো এখানে হচ্ছে y2 প্লাস y3, তাকে আমরা 2 দিয়ে ভাগ করে দিব, তাহলে আমরা ডি বিন্দুর স্থানাঙ্কগুলো পেয়ে যাব। সবাই একটু বুঝতে পেরেছো কিনা বলো? সবাই একটু বুঝতে পেরেছো কিনা? আর আয়তা কোনো সমস্যা নেই, এখনো সময় আছে, যতটুকুই সময় আছে এটা ইফেক্টিভভাবে কাজে লাগাও। ঠিক আছে, কোনো সময়ই কম না। তুমি যদি 1 মাসও ইফেক্টিভভাবে পড়াশোনা করো, 1 মাসে অনেক কিছু পসিবল, 1 মাসে অনেক কিছু পসিবল। ঠিক আছে, ভয়ের কিছু নেই, ভয়ের কিছু নেই। ওকে, তাহলে তোমাদের একটা কাজ থাকবে, তোমরা আমাকে বলো যদি হচ্ছে মনে করো একটা দিই আমি, যে এই যে মনে করো হচ্ছে এখানে একটা বিন্দু আছে, সেটা ই বিন্দু, আরেকটা আছে ই বিন্দু। আমি তোমাকে বলে দিয়েছি ই হচ্ছে এ বি এর মধ্যবিন্দু, অর্থাৎ সিই হচ্ছে এই ত্রিভুজের আরেকটা মধ্যমা। তাহলে ই বিন্দুর স্থানাঙ্ক কত হবে বলো তো? ই বিন্দুর স্থানাঙ্ক কত হবে? ই বিন্দুর স্থানাঙ্ক হবে এই যে এটার ভুজ যোগ করে 2 দিয়ে ভাগ, এটার কোটি যোগ করে 2 দিয়ে ভাগ করে ফেলো। এই যে এটার হচ্ছে x1 প্লাস x2 বাই 2, y1 প্লাস y2 বাই 2। তাহলে তোমাদের আরেকটা আমি কাজ দিয়ে দিই, এটা একটু করে ফেলবা। তোমাদের আমি আরেকটা পয়েন্ট দিয়ে দিলাম, এই পয়েন্টটা হচ্ছে মনে করো হচ্ছে এই যে এটা। আরেকটা পয়েন্ট আমি তোমাকে দিয়ে দিলাম এফ পয়েন্ট, আর আমি বলে দিয়েছি এই এফ বিন্দুটা এ হচ্ছে এসি এর মধ্যবিন্দু, মানে সি এফ হচ্ছে আরেকটা মধ্যমা। তোমাদের কাজ হচ্ছে এফ বিন্দুর স্থানাঙ্ক কত এটা বের করে HW তে করে পোস্ট করে জানিয়ে দিবা। ঠিক আছে, তাহলে চলো আমরা এই কনসেপ্টটা ব্যবহার করে আমরা কি করব? ওই এডি বাহুর ক্ষেত্রে ডি এর মানটা বের করব, তাই না? আমরা চলো করে ফেলি। আমরা যেহেতু এখানে চিত্র ড্র করে ফেলেছি, আমরা একটা কাজ করতে পারি, আমরা হচ্ছে এটা কপি করে পরের পেজে করতে পারি। চলো আমরা এটা কপি করে পরের পেজে করে ফেলি। ঠিক আছে, ওকে। তো একটা কাজ করি, করে মিশে দিই, এগুলো আমি সব মিশে দিই, সব মিশে দিই। ঠিক আছে, এগুলো আমাদের কিছু দরকার নাই, সব আমি মিশে দিলাম। ওকে, আমার জাস্ট এডি যেহেতু লাগবে, আমি এডিটাই রাখি। ওকে, দেখো আমরা করে ফেলি। দেখো এ এর স্থানাঙ্ক দেয়া আছে 2, -1, এর স্থানাঙ্ক দেয়া আছে 2, -1, বি এর স্থানাঙ্ক -4, 2, আর সি এর স্থানাঙ্ক 2, 5। আমার হচ্ছে কি লাগবে? ডি এর স্থানাঙ্ক লাগবে। বলে দিয়েছে এডি হচ্ছে মধ্যমা, তাহলে ডি যে মধ্যবিন্দু হবে এটা বোঝা তো আর কোনো ব্যাপারই না। যেহেতু আমার এডি মধ্যমা, লিখবা এডি মধ্যমা বলে ডি হলো কার মধ্যবিন্দু বলো তো? ডি হলো বিসি এর মধ্যবিন্দু, মধ্যবিন্দু। এখন কি করব? ডি এর মানটা বের করে ফেলি। তাহলে ডি এর মানটা কি হবে দেখো তো? ওই তো ভুজগুলো যোগ করে 2 দিয়ে ভাগ করে দিব। এই তো বি হচ্ছে -4 আর এটার ভুজ হচ্ছে 2, তাকে 2 দিয়ে ভাগ করে দিব। আর কোটি কি হবে? এটা হচ্ছে 2 + 5, তাকে 2 দিয়ে ভাগ করে দিব।
যেটা পাবো সেটা আমার ডি বিন্দু হবে। তাহলে কত হচ্ছে দেখো তো, এটা হচ্ছে -2, তাকে 2 দিয়ে ভাগ করে দিব, -1, আর এটা হচ্ছে 7/2। এটা আসে না? সবাই একটু জানিয়ে দাও, সবাই একটু জানিয়ে দাও এটা আসে কিনা। ঠিক আছে, সবাই একটু জানিয়ে দাও এটা আসে কিনা। এটা যদি আসে এটাই হচ্ছে আমাদের উত্তর হবে। এটা আমাদের উত্তর না, যেহেতু এডি বাহুর মান বের করতে বলেছে। তোমরা এখন এর স্থানাঙ্ক জানো, ডি এর স্থানাঙ্ক জানো, এডি এখন খুব সহজেই বের করতে পারবা। ঠিক আছে, এডিটা তোমরা করে ফেলবা, এটাও তোমাদের এইচডব্লিউ থাকলো। ঠিক আছে, আই থিঙ্ক এটা তোমরা বুঝতে পেরেছো। এটা নিয়ে প্রবলেম থাকার কোনো কথা আর না। তো এর মাধ্যমে আমাদের 11.1 শেষ হয়ে গেল। আমরা এখন খুবই সামান্য 11.2টা বের করে ফেলব। রায়তা উত্তরও বের করে ফেলেছে, ভেরি গুড। রায়তা একটা ব্যাপার বলি, সেটা হচ্ছে দশমিকে রাখবা না, রুট আসলে সেটা রুটেই রাখবা। ঠিক আছে, রুট আসলে রুটেই রাখবা। ওকে, চল আমরা এখন এই অধ্যায়ের যে পরবর্তী অনুশীলনী 11.2 এটাতে চলে যাব। তো আমাদের জন্য আসলে 2টা ক্লাসই বরাদ্দ ছিল। তো যেহেতু অধ্যায়টা অনেক বড়, ঠিক আছে, এই জন্য আসলে 2টা ক্লাসে এটা শেষ করা খুবই কঠিন। তোমরা যদি চাও, তোমাদের যদি ক্লাসগুলো ভালো লেগে থাকে, তোমরা সেটা কমেন্ট করে জানাতে পারো। তোমরা যদি চাও তাহলে আরেকটা ক্লাস আমি নিতে পারি। ঠিক আছে, এটা তোমাদের ওপর আসলে। তোমরা যদি ক্লাস আরো করতে চাও, আরো শিখতে চাও, তাহলে আমার নিতে কোনো সমস্যা নেই। বাট তোমাদের সেটা কমেন্ট করে জানিয়ে দিতে হবে যে ভাইয়া আমরা আরো ক্লাস করতে চাই। যদি ক্লাস করতে চাও তাহলে নেব, না হলে আজকে যতটুকু শিখতে পারবো এটাই পর্যন্তই হয়তো আমরা কন্টিনিউ করব। ঠিক আছে, অনেক যেহেতু বেজে গেছে, আমরা খুব বেশি না, অল্প কিছু আমরা প্রবলেম করব। দেখো বলেছে ত্রিভুজের ক্ষেত্রফল। ত্রিভুজের ক্ষেত্রফল চিন্তা করলেই আমাদের মাথায় একটাই সূত্র আসে না? ত্রিভুজের ক্ষেত্রফল চিন্তা করলেই আমাদের মাথায় কিন্তু একটাই সূত্র আসে, একটাই সূত্র। সেটা কি বলতো? সেটা হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। তো মনে করো একটা ত্রিভুজ, এটা দেয়া আছে এ, এর স্থানাঙ্ক x1, y1, এটা হচ্ছে তোমার বি, এর স্থানাঙ্ক x2, y2, আর এটা হচ্ছে আরেকটা বিন্দু সি, এটা হচ্ছে x3, y3। তো এখন কি, এখন এই ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? আমরা ত্রিভুজের ক্ষেত্রফল শুনলেই আমাদের মাথায় একটা সূত্রই চলে আসে। ত্রিভুজের ক্ষেত্রফলকে আমরা এইভাবে লিখতে পারি, এই তো ত্রিভুজ দিলাম, তারপর এ বি সি, এটা দ্বারা বোঝায় এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল। ঠিক আছে, এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল, এটা দ্বারা বোঝাবে এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল। আমরা এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কি জানবো? হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তাহলে দেখো আমরা কিন্তু এখান থেকে ভূমির মানটা বের করতে পারবো। এই যে এখান থেকে আমরা ভূমির মানটা বের করতে পারবো। এটা বের করা কোনো সহজ না, মানে কঠিন না। আমাকে বি বিন্দু দিয়েছে, সি বিন্দু দিয়েছে, আমি এখান থেকে ভূমি বের করতে পারবো। কিন্তু বলো তো আমি উচ্চতার মানটা কিভাবে পাবো? আমি উচ্চতার মানটা কিভাবে পাবো? এখানে দেখো উচ্চতাটা এই যে এখানে, উচ্চতাটা এখানে। আর আমরা বুঝতে পাচ্ছি এই উচ্চতার জন্য যে বিন্দুটা এখানে দায়ী, মনে করেন ডি বিন্দু, এই ডি কিন্তু বিসি এর মধ্যবিন্দু না। বিসি এর মধ্যবিন্দু হলে আমরা পেয়ে যেতাম, বাট সব ক্ষেত্রেই যে মধ্যবিন্দু হবে এমন তো কোনো কথা না। বিষমবাহু ত্রিভুজ হলে তখন কিন্তু মধ্যবিন্দুতে পড়বে না। ঠিক আছে, একদম মধ্যবিন্দু হবে না এই লম্বটা। সেই ক্ষেত্রে আমরা কি করব? ওই ক্ষেত্রে আমরা অন্য একটা সূত্র ব্যবহার করব। এটা তোমরা অলরেডি পড়ে এসেছো, এটা তোমাদের সাধারণ গণিত বা জেনারেল ম্যাথের পরিমিতি চ্যাপ্টারে আছে। তোমরা পড়েছো না অর্ধ পরিসীমার সাহায্যে ক্ষেত্রফল বের করা? অর্ধ পরিসীমার সাহায্যে আমরা এখন ওই সূত্রটা দেখব। ঠিক আছে, আমরা ওই সূত্রটা দেখব। তো যেহেতু আমাদের এই সূত্র দিয়ে সব ক্ষেত্রে কাজ হচ্ছে না, আমরা ওই সূত্রটা দেখব। তাহলে এই তো বাহুর দৈর্ঘ্য আর পরিসীমার সাহায্যে ক্ষেত্রফল নির্ণয়। তো চলো আমরা খুব দ্রুত এগুলো করে শেষ করে ফেলি। তাহলে এই তো এটা একটা বাহু, এটা আরেকটা বাহু, এটা আরেকটা বাহু।
এই ক্ষেত্রে দেখো লম্ব কিন্তু একদম মধ্যবিন্দুতে পড়বে না, ঠিক আছে? এই জন্য এখানে আমরা ওই সূত্রটা ব্যবহার করতে পারবো না। এই তোমরা কিন্তু ভালো করে অবশ্যই নোট করবে, তাছাড়া কিন্তু পুরস্কার পাবে না। আর নোট করলে সেটা সবসময় থেকে যাবে, সবসময় তোমার হেল্প করবে, পুরো এসএসসি লাইফ জুড়ে সেটা হেল্প করবে, ঠিক আছে? তো দেখো আমরা হচ্ছে এবি বাহুটাকে ধরলাম হচ্ছে সি বাহু, এবি বাহুর মানটাকে আমরা ধরলাম স্মল সি, বিসি বাহুকে আমরা ধরলাম স্মল এ, আর এসি বাহুকে আমরা ধরলাম স্মল বি, ঠিক আছে? তাহলে এই বাহুর পরিসীমা কি হবে বলো তো? এই বাহুর পরিসীমা কত হবে? এই বাহুর পরিসীমা হবে তিনটা বাহুর যোগফল। আর আমরা পরিসীমাকে কি দিয়ে প্রকাশ করি জানো? এটা না জানলেও কোনো সমস্যা নেই, আমরা পরিসীমাকে প্রকাশ করি 2s দিয়ে। দেখি তোমরা কেউ বলতে পেরেছো কিনা, তোমরা দেখি। হ্যাঁ, এটা করাবো, রাইতে এটা করাবো, এটা হচ্ছে পরে করাবো। তোমাদের বই এই টাইপও আছে, তো এই জন্য দুটাই আমি দেখাচ্ছি, ঠিক আছে? তাহলে পরিসীমাকে আমরা প্রকাশ করি 2s দিয়ে। 2s, পরিসীমা 2s সমান কি হবে? তিনটা বাহুর যোগফল। তাহলে বলো তো অর্ধ পরিসীমা কি হবে? পরিসীমা যেহেতু 2s, অর্ধ পরিসীমা হবে এটার অর্ধেক, 2 দিয়ে ভাগ করে দাও। তাহলে অর্ধ পরিসীমা এটা কত হবে? এটা হবে শুধুমাত্র s। এই অর্ধ পরিসীমা s সমান কি হবে? দুই পাশেই 2 দিয়ে ভাগ করে দাও। এখানে 2s থেকে হয়ে গেল s, আর এখানে হবে a প্লাস b প্লাস c বাই 2। এটা হচ্ছে অর্ধ পরিসীমা, ঠিক আছে? অর্ধ পরিসীমা। এখন এই যে আমাদের ABC ত্রিভুজ, এই ABC ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে জানো? খুবই মজার একটা সূত্র, দেখো। এই ABC ত্রিভুজের ক্ষেত্রফল হবে, একটা রুট দিব, তারপর হবে s ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস b ইন্টু s মাইনাস c। এটাই হচ্ছে আমাদের ABC এই ত্রিভুজের ক্ষেত্রফল। এখানে s এর পরিচয় কি? এখানে s টা হচ্ছে অর্ধ পরিসীমা, এখানে s টা হলো অর্ধ পরিসীমা, ঠিক আছে? s টা কি? এখানে s টা হচ্ছে অর্ধ পরিসীমা, s টা হচ্ছে অর্ধ পরিসীমা। a কি? a b c তিনটা হচ্ছে তিন বাহুর দৈর্ঘ্য, s টা হচ্ছে অর্ধ পরিসীমা। এই সূত্রের সাহায্যে আমরা খুব সহজেই কোন একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবো, ঠিক আছে? কোন একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবো। তাহলে চলো এখান থেকে আমরা ছোট্ট ছোট্ট দুইটা ম্যাথ করে ফেলি। বলছে একটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু a b c দেয়া আছে, ত্রিভুজটির একটি মোটামুটি চিত্র আঁকো এবং পরিসীমা ও বাহুর দৈর্ঘ্যের সাহায্যে ক্ষেত্রফল নির্ণয় করো। ত্রিভুজটি কোন ধরনের ত্রিভুজ চিত্র দেখে আন্দাজ করো এবং তার সপক্ষে যুক্তি দাও। তাহলে চলো আমরা এটা করে ফেলি। আমাদের এই জন্য কি করতে হবে? আমাদের জন্য স্থানাঙ্ক ব্যবস্থাটা থেকে এটা ড্র করতে হবে। চলো করে ফেলি। এটা হচ্ছে আমাদের y অক্ষ, এটা আমাদের x অক্ষ, y অক্ষ আর x অক্ষ, এটা x অক্ষ, এটা হচ্ছে y অক্ষ, এটা হচ্ছে আমাদের মূল বিন্দু। এখন দেখো আমরা পয়েন্টগুলো একটু এখানে বসিয়ে দিই, এই তো 1 2 3 4 5, আমাদের 5 পর্যন্ত আছে, হ্যাঁ 5 পর্যন্ত। এটা 1 2 3 4, এটা হচ্ছে -1 -2 -3 -4, -1 -2 -3 -4। চলো আমরা এখন দেখে ফেলি তিনটা বিন্দু কি কি দেয়া আছে। a দেয়া আছে 2,5, a দেয়া আছে 2,5, তাহলে এই তো 2 5 পয়েন্ট এখানে উল্লেখ করে দিই। a পয়েন্টটা দেয়া আছে 2,5, এই তো 2, এটা হচ্ছে 5, 2,5, এটা হচ্ছে a পয়েন্ট 2,5।
বি পয়েন্ট দেয়া আছে -1,1, এই যে এটা হচ্ছে বি পয়েন্ট, এটা হচ্ছে -1,1, আর সি পয়েন্ট হচ্ছে 2,1, সি পয়েন্টটা হচ্ছে এই তো 2,1, ঠিক আছে। সি পয়েন্টটা হচ্ছে 2,1। এখন যোগ করে দাও, বাহুগুলো সুন্দর করে যোগ করে দাও, তাহলে আমরা একটা ত্রিভুজ পেয়ে যাব। চলো দেখি যোগ করে দেখি কি আসে। এটা কোন কালার নিতে পারি? এই কালার নিই। চলো, এই তো বি সি যোগ করে দাও, তারপর হচ্ছে এই তো এ সি যোগ করে দাও, আর এ বি যোগ করে দাও। দেখি আমাকে বলো তো এই ত্রিভুজ দেখতে কেমন? একটু আমাকে বলো এই ত্রিভুজ দেখতে কেমন? এই ত্রিভুজ দেখতে অনেকটা সমকোণী ত্রিভুজ না? এটা দেখতে কিন্তু সমকোণী ত্রিভুজ। আমরা তাহলে এই প্রশ্নের উত্তর কিন্তু পেয়ে গিয়েছি যে কোন ধরনের ত্রিভুজ, এটা আমরা এখান থেকে একটা অনুমান পেয়ে যাচ্ছি। কোন ধরনের ত্রিভুজ এটা আমরা এখান থেকে অনুমান করে পেয়ে যাচ্ছি, এটা একটা সমকোণী ত্রিভুজ। তার সপক্ষে যুক্তি দিতে বলেছে, তো যুক্তি দিবা কিভাবে? ওই তো পিথাগোরাস দেখাই দিবা, অতিভুজের উপর স্কোয়ার ইজ ইকাল টু বাকি দুইটার উপর স্কোয়ার। যদি এটা মিলে যায় তাহলে তোমার যুক্তি ঠিক আছে, তোমার অনুমানটা ঠিক আছে। ওকে, এখন চলো, বলেছে তোমার চিত্র আঁকানোর পর এর পরিসীমা আর বাহুর দৈর্ঘ্যের মাধ্যমে ক্ষেত্রফল বের করো। এখন কি করব? এই তোমার হচ্ছে তিনটা বাহু ধরে নিব, ধরে নিয়ে অর্ধ পরিসীমা বের করে ক্ষেত্রফলটা বের করে ফেলবো। তাহলে এই তো এই বাহুকে আমরা ধরলাম সি, আমরা এ বি একে সি ধরেছি, ঠিক আছে। এ বি বাহুকে আমরা সি ধরলাম, এই সি বাহুর মানটা বের করো। আচ্ছা, আমি আর মানগুলো বের না করি, তোমরা যেহেতু পারো। তারপর হচ্ছে দেখো, এই এ বি কে আমরা সি ধরেছি, বিসি কে ধরলাম এ, আর এসি কে ধরলাম বি। তাহলে বিসি সমান এখানে এ হয়ে যাবে, স্মল এ, আর তোমার হচ্ছে এসি সমান হয়ে যাবে বি, স্মল বি। এই মানগুলো তোমরা একটু দ্রুত বের করে ফেলো। এই ক্যালকুলেটর, এটা বুঝছো? এই ক্যালকুলেটর এটা হচ্ছে আমার অনেক পুরাতন একটা বন্ধু। এটা আমি কিনেছিলাম 2018 সালে, তারপর থেকে এটাই ব্যবহার করছি, ঠিক আছে। ওকে, এবি, চলো আমরা এবিটা বের করে ফেলি। এবি কত হবে? এবি হবে হচ্ছে 2 + 1 তার উপর হোল স্কোয়ার, তারপর হবে 5 - 1 অর্থাৎ 4 তার উপর হোল স্কোয়ার। এটা আসবে 5 আসবে, এটা হচ্ছে 5 ইউনিট। তারপর বিসি, বিসি বের করো। এটা হচ্ছে -1 - 2, এটা 3 স্কোয়ার, আর এটা হচ্ছে 0, এটা তোমার 3 আসবে। বিসির মান আসবে 3, তাহলে বুঝতেই পারছো বাকিটা 4 আসবে। এসির মানটা কত আসে একটু দেখো, এটা হবে √2 - 2 হোল স্কোয়ার, 5 - 1 হোল স্কোয়ার, অর্থাৎ 4 স্কোয়ার। তাহলে এখান থেকে বুঝতেই পাচ্ছি এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ। এই তো এবি স্কোয়ার সমান বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার হবে, তাই না? ওকে, এটা তোমরা করে ফেলবা। আমাকে বলেছে এই অর্ধ পরিসীমা কিংবা পরিসীমা আর বাহুর দৈর্ঘ্যের সাহায্যে এটার ক্ষেত্রফল বের করতে হবে। তো আমাদের সূত্র কি? এই সূত্রের জন্য আমার এস এর মানটা লাগবে। এস ছিল আমাদের অর্ধ পরিসীমা, তাহলে এখান থেকে প্রথমে পরিসীমা বের করি, এখান থেকে পরিসীমা বের করি। তো এই তো পরিসীমা, পরিসীমা এটা হবে হচ্ছে 2s, এটা হবে 2s, এটা হবে a প্লাস বি প্লাস সি। যোগ করে দাও, a প্লাস বি প্লাস সি, 5 + 3 + 4, 5 আর 3 8, 8 আর 4 12। তাহলে অর্ধ পরিসীমা কত হবে? অতএব অর্ধ পরিসীমা, আমরা আর একটা ম্যাথ বা দুইটা ম্যাথ দেখবো তারপর শেষ, ঠিক আছে। আজকে ক্লাসটা লেন্দি করব না। অর্ধ পরিসীমা এস হবে এটার অর্ধেক, তাহলে 12-র অর্ধেক হবে, তাহলে 12/2 অর্থাৎ 6। আমি এস পেয়ে গেছি, এ বি সি পেয়ে গেছি। এখান থেকে এখন আমাদের ক্ষেত্রফল বের করতে হবে, এখান থেকে এখন আমাদের ক্ষেত্রফল বের করতে হবে। তো সূত্রটা দেখাই দাও। তাহলে এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে বলো? ত্রিভুজ এ বি সি, এটার ক্ষেত্রফল হবে √s * s - a, s - b, s - c, ঠিক আছে।
এখন মানগুলো বসাই দাও, মানগুলো বসাই দাও। এস এর মান কত? 6, 6 ইন্টু 6 মাইনাস এর মান 3, তারপর বির মান হচ্ছে 4, আর সির মান হচ্ছে তোমার 5, সির মান হচ্ছে 5। ঠিক আছে, সির মান হচ্ছে 5। এখন দেখো কত আসে, এটা কত আসে, ক্যালকুলেটর দিয়েও করতে পারো, মুখে মুখেও করতে পারো। 6 মাইনাস 3 অর্থাৎ 3, এটা হচ্ছে তোমার 2, আর এটা হচ্ছে তোমার 1। ঠিক আছে, এটা হচ্ছে 1। দেখো কত আসে, কত আসে, রুট ওভার, এটা 6 হবে, বোঝাই যাচ্ছে আর কি, তাও একটু সৌজন্যতার খাতিরে করে ফেলি, এটা 6 হবে। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 6। ক্ষেত্রফলের একক কি? বর্গ একক না? আমরা এখানে বর্গ একক, তুমি যদি ইংরেজিতে লিখতে চাও তাহলে স্কোয়ার ইউনিট লিখতে পারো। তাহলে এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল 6 বর্গ একক। এটাই আমাদের উত্তর। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? ভেরি গুড। ক্ষেত্রফল 6, অনেক সুন্দর। রায়তা একদম শুরু থেকেই অনেক অ্যাক্টিভ আছে। ওকে, যেহেতু অনেক বেজে গেছে, আমরা ধরো একটা বা দুইটা ম্যাথ করব। একটা তোমাদের এইচডব্লিউ থাকবে, আর একটা একটু দেখাই দিব। আচ্ছা, এটা কিন্তু আরেকটা পার্ট আছে। এই তো আন্দাজ করতে বলেছে আর যুক্তি দেখাতে বলেছে, তাহলে আন্দাজ করবা কিভাবে? এখান থেকে আমরা চিত্র থেকে বুঝতে পাচ্ছি, আন্দাজটা করবা, করার পর এখানে পিথাগোরাস অ্যাপ্লাই করবা। ঠিক আছে, আন্দাজ করার পর এই তো এখানে পিথাগোরাস অ্যাপ্লাই করে দেখাই দিবা যে এখানে এবি স্কোয়ার এটা সমান হবে তোমার বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। এটা হচ্ছে প্রমাণ করে দেখাই দিবা, তাহলে হচ্ছে আমাদের পরের পার্টটা হয়ে যাবে। ঠিক আছে, ওকে, চলো এই কোয়েশ্চেনটা দেখি। ত্রিভুজটি আঁকো এবং বাহুর দৈর্ঘ্য নির্ণয়ের মাধ্যমে ক্ষেত্রফল নির্ণয় করো। ত্রিভুজটি একটি নাম এবং সপক্ষে যুক্তি দাও। আই থিঙ্ক এই ম্যাথ তোমরা এখন পারবা, এই ম্যাথ তোমরা এখন পারবা, তাতে আমার কোনোই সন্দেহ নেই। তাহলে এটা তোমাদের এইচডব্লিউ, এটা তোমাদের এইচডব্লিউ। দেখো একদম সেম কোয়েশ্চেন, একদম সেম কোয়েশ্চেন। চলো পরের ম্যাথে যাই। ওকে, চতুর্ভুজটি অঙ্কন করে প্রতিটি বাহু এবং একটি কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো এবং চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। ঠিক আছে, আচ্ছা কোয়েশ্চেন একটু ভুল আছে, দেখো আমরা একটু কোয়েশ্চেনটা পড়ি একবার। এটাই তোমাদের লাস্ট ম্যাথ হবে, পরের ম্যাথটা আমি তোমাদের জাস্ট বুঝিয়ে এইচডব্লিউ দিয়ে দিব। তাহলে তোমাকে এ একটা বিন্দু দিয়েছে -1,1, এটা বি হবে। ঠিক আছে, এটা বি বিন্দু 2, -1, এটা সি বিন্দু 3,3, আর ডি বিন্দু হচ্ছে 1,6। এই চতুর্ভুজ অঙ্কন করতে বলেছে এবং প্রতিটি বাহু আর একটা কর্ণের দৈর্ঘ্য তোমাকে বের করতে বলেছে। ঠিক আছে, প্রত্যেকটা বাহু এবং একটা কর্ণের দৈর্ঘ্য তোমাকে বের করতে বলেছে, আর এই চতুর্ভুজের ক্ষেত্রফলটা কত হবে এটা বের করতে বলেছে। চলো আমরা এই ম্যাথটা একটু তোমাদের দেখাই দিই। এই ম্যাথটাও তোমাদের আমি হিন্ট দিয়ে দিব, তোমরা নিজেরা করে ফেলবা। চলো আমরা ড্র করে ফেলি। এই তো এটা আমাদের ওয়াই অক্ষ, এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এই যেটা আমাদের এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা মূল বিন্দু। আমরা চটপট হচ্ছে এখানে বিন্দুগুলো দেখাই দিই, আমরা বিন্দুগুলো দেখাই দিই। 1 2 3 4 5 6। দেখো তোমার ভুজের সর্বোচ্চ যে মানটা আছে ওই পর্যন্ত বিন্দু নিতে হবে এক্স অক্ষে, কোটির সর্বোচ্চ মান যেটা আছে ওই পর্যন্ত নিতে হবে। এখানে ভুজের সর্বোচ্চ মান 6, আমরা এখানে 6 পর্যন্ত নিয়েছি। কোটির দেখো, আচ্ছা ভুজ না, কোটির সর্বোচ্চ মান 6, আমরা কোটিতে আরো 6 পর্যন্ত নিব, আর ভুজ আমাদের 3 পর্যন্ত নিলেই হবে। তাহলে এই ক্ষেত্রে হবে -1 -2 -3 -4। এখানে হচ্ছে 1 2 3 4 5 6, -1 -2 -3 -4। চটপট চলো বিন্দুগুলো বসিয়ে দিই, বিন্দুগুলো এখানে বসিয়ে দিই। তাহলে একটা বিন্দু কত? -1,1, -1,1, এই যে এটা হচ্ছে একটা বিন্দু, এটা হচ্ছে এ, -1,1।
তারপর বি হচ্ছে 2 কমা -1, এই তো 2 -1, এটা হচ্ছে আমাদের বি বিন্দু 2 কমা -1। তারপর সি বিন্দু 3,3, এই তো 3,3, সি বিন্দু 3,3, আর ডি বিন্দু 1,6, এই যে 1,6, এই যে এখানে ডি বিন্দু হচ্ছে 1,6। এখন কি করব, এই বিন্দুগুলো আমরা যোগ করে দিব, একটা ত্রিভুজ গঠন করে ফেলো। আমরা হচ্ছে এ বি যোগ করে দিলাম, আমরা বি সি যোগ করে দিলাম, সি ডি যোগ করে দিলাম, তারপর হচ্ছে এ ডি যোগ করে দিলাম। তারপর দেখো বলেছে প্রতিটি বাহু এবং একটি কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। যে কোনো একটা কর্ণের দৈর্ঘ্য বের করতে বলেছে। আমরা চলো একটা কর্ণের দৈর্ঘ্য নিয়ে নিই। আমরা হচ্ছে ধরো এই যে কোনো একটা কর্ণ, আমরা মনে করো হচ্ছে এসি কর্ণ নিয়েছি, এই যেটা এসি কর্ণ। তাহলে এখন কি করতে হবে, আমাদের প্রথম যে কাজ সেটা হচ্ছে আমার প্রত্যেকটা বাহু বের করতে হবে, অর্থাৎ এবি বের করতে হবে, বিসি বের করতে হবে, তারপর সিডি বের করতে হবে, এডি বের করতে হবে, আর কর্ণ একটা আছে এসি, সেই এসির মানটা বের করতে হবে। তারপর আমরা এগুলো বের করে ফেললাম, আশা করছি এগুলো তোমরা বের করতে পারবা, এগুলো তোমরা বের করতে পারবা, ঠিক আছে। তারপর বলেছে চতুর্ভুজটির ক্ষেত্রফল বের করো। তো আমরা তো ত্রিভুজের ক্ষেত্রফল শিখলাম, চতুর্ভুজের ক্ষেত্রফল কিভাবে পাবো একটু বলো তো। চতুর্ভুজের ক্ষেত্রফলটা পাবো কিভাবে, চতুর্ভুজের ক্ষেত্রফলটা কিভাবে পাবো বলতে পারবে? চতুর্ভুজের ক্ষেত্রফল একটু দেখো তো, এই কাজটা আমরা করতে পারি কিনা। আমরা একটা কাজ করি, আমরা একটা আনুমানিক চিত্র এখানে আঁকি, আমরা একটা আনুমানিক চিত্র পরের পেজে আঁকি। মনে করো আমাদের সেই চতুর্ভুজটা দেখতে এইরকম, আমাদের সেই চতুর্ভুজটা দেখতে মনে করো এইরকম, ঠিক আছে। আর আমরা একটা কর্ণ নিয়েছি, কোনটা? আমরা একটা কর্ণ নিয়েছি, সেটা হচ্ছে এটা, এই যে এই কর্ণ। তাহলে এই চতুর্ভুজটার ক্ষেত্রফল আমরা পাবো কিভাবে? আমরা একটু নামগুলো করে ফেলি, এ বি সি ডি। ওকে, আমরা হচ্ছে এখান থেকে নামকরণ, হ্যাঁ এখান থেকে নামকরণ শুরু করেছিলাম। এটা ছিল এ, এটা হচ্ছে বি, এটা সি, এটা ডি। তাহলে কি আমরা বলতে পারি যে এ বি সি ডি চতুর্ভুজের ক্ষেত্রফলটা, এই চতুর্ভুজের ক্ষেত্রফলটা আসলে এই ত্রিভুজ এবং এই ত্রিভুজের ক্ষেত্রফল বলতে পারি? এই চতুর্ভুজের ক্ষেত্রফলটা এই ত্রিভুজ এবং এই ত্রিভুজের ক্ষেত্রফলের যোগফল। এটা করলে কিন্তু হয়ে যাবে। আমি কিন্তু এখান থেকে বলতে পারবো যে আমাদের এ বি সি ডি এই চতুর্ভুজের ক্ষেত্রফল, এই চতুর্ভুজের ক্ষেত্রফল এটা কি হবে? ওই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফলের সমষ্টির সমান হবে। কোন কোন ত্রিভুজ? একটা হচ্ছে ত্রিভুজ এ সি ডি, আরেকটা ত্রিভুজ এ বি সি। এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফলের সমষ্টি এ সি ডি আর এ বি সি। তাহলে আমরা এই চতুর্ভুজের ক্ষেত্রফল পেয়ে যাব। ঠিক সেম ভাবে আমরা এখানে কি করব? আমরা একটু আগে শিখলাম না অর্ধ পরিসীমার সাহায্যে ক্ষেত্রফল নির্ণয়, ওই সূত্রের সাহায্যে আমরা কি করব? ওই সূত্রের সাহায্যে আমরা এখানে ত্রিভুজ এ সি ডি এটার ক্ষেত্রফল বের করব এবং ত্রিভুজ এ বি সি এটার ক্ষেত্রফল বের করব। বের করার পর দুইটা যোগ করে দিব, এই দুটো যোগ করে দিলেই আমরা এ বি সি ডি চতুর্ভুজের ক্ষেত্রফল পেয়ে যাব। এ বি সি ডি চতুর্ভুজের ক্ষেত্রফল পেয়ে যাব। এটা ক্লিয়ার কিনা একটু বলো তো? এটা ক্লিয়ার? আই থিঙ্ক এটা তোমাদের ক্লিয়ার, ঠিক আছে। তাহলে এটা বের করতে পারবা না, প্রত্যেকটা বাহু বের করবা, ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা বাহু বের করে অর্ধ পরিসীমা বের করে এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করবা, বের করে যোগ করে দিবা, তাহলে আমাদের কাজ শেষ। চলো আমরা পরের ম্যাথে যাই। এটা তাহলে এইচডব্লিউ থাকলো। আজকে তোমাদের অনেকগুলো ম্যাথে এইচডব্লিউ দিয়েছি, এই ম্যাথগুলো নিজেরা অবশ্যই করবা, তাহলে তোমাদেরই কিন্তু ভালো হবে, বুঝছো?
ওকে ওকে দেখো আয়তক্ষেত্রের 4টা শীর্ষবিন্দু দেয়া আছে ত্রিভুজ পদ্ধতির সাহায্যে আয়তটির ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে ত্রিভুজ পদ্ধতি মানে ওই তো আমরা অর্ধ পরিসীমার সাহায্যে বের করলাম ওটাই হচ্ছে ত্রিভুজ পদ্ধতি ঠিক আছে প্রশ্নে উল্লেখ থাকলে কিন্তু এইভাবেই করতে হবে এই ত্রিভুজ পদ্ধতির অর্থ কি এটা হচ্ছে অর্ধ পরিসীমার সাহায্যে মানে এই যে এই সূত্রটা √s * s - a s - b s - c দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করে যোগ করে দিবা এখানে জাস্ট আমি তোমাদের নতুন একটা জিনিস শেখাবো এটা শিখিয়েই তোমাদের ক্লাসটা আজকের মতো শেষ হয়ে যাবে কি সেটা আয়তক্ষেত্র বলেছে দেখো প্রশ্নে কিন্তু আয়তক্ষেত্র বলে দিয়েছে আয়তটির ক্ষেত্রফল একটা মজার ব্যাপার শেখাই তোমাদের আয়তের ক্ষেত্রফলের ব্যাপারে এটা একটা আয়ত না এটা একটা আয়ত এটা আমরা সবাই পড়েছি আমরা হচ্ছে উপপাদ্যের মধ্যে পড়েছিলাম যে আয়তের যে কোনো একটা কর্ণ তুমি যদি নাও আয়তের যে কোনো কর্ণ তুমি যদি একটা নাও এই কর্ণটা এই আয়তকে সর্বসম দুইটা ত্রিভুজে বিভক্ত করে দেয় তাই না আয়তের একটা কর্ণ ওই আয়তকে সর্বসম দুইটা ত্রিভুজে ভাগ করে দেয় অর্থাৎ কি অর্থাৎ এই ত্রিভুজের ক্ষেত্রফল যেটা হবে এই ত্রিভুজের ক্ষেত্রফলও সেটাই হবে আয়তের একটা কর্ণ ওই আয়তকে সর্বসম দুইটা ত্রিভুজে বিভক্ত করে দেয় তাহলে আমাদের যদি এই আয়তটা এইরকম হয় এ বি সি ডি তাহলে এই যে এসি কর্ণ কি করবে এখানে এসি কর্ণটি এ বি সি ডি আয়তকে সর্বসম দুইটি ত্রিভুজ সর্বসম অর্থ কি সর্বসম অর্থ সব দিক দিয়েই সমান সর্বসম দুইটি ত্রিভুজ ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ এসিডি তে বিভক্ত করে ঠিক আছে এসিডি তে বিভক্ত করে তাহলে কি তাহলে হচ্ছে এই ত্রিভুজের ক্ষেত্রফল যেটা হবে এই ত্রিভুজের ক্ষেত্রফল সেটাই হবে কারণ দুইটাই সর্বসম ত্রিভুজের সবকিছুই পরস্পর সমান হয় ঠিক আছে তাহলে এখান থেকে আমি কি বলতে পারি আমি জাস্ট হিন্ট দিয়ে দিচ্ছি এই ম্যাথটা কিভাবে করবা এখানে হিন্টটা কি ওকে একটু থামো এখানে হিন্টটা কি হবে এখানেই তো সর্বসম ত্রিভুজ ওটাই আর কি আমাদের এবিসিডি আয়তের ক্ষেত্রফল কি হবে এই এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল প্লাস এসিডি ত্রিভুজের ক্ষেত্রফল আর যেহেতু ত্রিভুজ দুইটা সর্বসম দুইটার ক্ষেত্রফল পরস্পর সমান হবে অর্থাৎ কি এই সর্বসম ত্রিভুজের ক্ষেত্রে এই ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল এবং ত্রিভুজ এ সি ডি এর ক্ষেত্রফল সমান হবে তাহলে এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল আর এসিডি ত্রিভুজের ক্ষেত্রফল যেহেতু সমান তুমি যে কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করলে কিন্তু ক্ষেত্রফলটা পেয়ে যাবে চতুর্ভুজের কিভাবে দেখো কিভাবে এই তো দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল যেহেতু সমান আমি এখানে লিখতেই পারি যেখানে এসিডি ত্রিভুজের ক্ষেত্রফল এর জায়গাতেও আমি লিখতে পারি ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল তাহলে দেখো দুইটা ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলের সমষ্টি ওইজন্য হবে 2 * ত্রিভুজ এবিসি তাহলে আমি যদি এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে পারি তাকে 2 দিয়ে গুণ করে দিলেই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা পেয়ে যাব অনেক মজার না এটা আমরা তো সবাই জানতাম আমি আরেকবার তোমাদের এটা জানিয়ে দিলাম তাহলে আয়তের একটা কর্ণ আয়তকে সর্বসম দুইটা ত্রিভুজে বিভক্ত করে দেয় আমরা যে কোনো একটার ক্ষেত্রফল বের করব একটা ত্রিভুজের তাকে 2 দিয়ে গুণ করে দিলেই পুরো চতুর্ভুজের ক্ষেত্রফলটা পেয়ে যাব ঠিক আছে
ঠিক আছে, তাহলে এই ম্যাথটা পারবা আশা করছি। কি করবা, প্রত্যেকটা বাহু বের করবা, তারপর যে কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রফল অর্ধপরিসীমার সাহায্যে বের করবা, তাকে 2 দিয়ে গুণ করে দিবা, তাহলে আয়তের ক্ষেত্রফলটা চলে আসবে। ঠিক আছে, তাহলেই চলে আসবে। তো আই থিঙ্ক এটা আমরা বুঝতে পেরেছি। তো এটাও তোমাদের এইচডব্লিউ থাকলো, এটাও তোমাদের এইচডব্লিউ থাকলো। ঠিক আছে, তো আই থিঙ্ক আমাদের এখানে আর কোনো ম্যাথ নেই। আমরা হচ্ছে একটা ছোট্ট কথা বলে শেষ করে দিই, শুধুমাত্র আয়ত না, বর্গের ক্ষেত্রে এটা প্রযোজ্য। বর্গের ক্ষেত্রেও শুধুমাত্র আয়ত না, বর্গের ক্ষেত্রেও এটা প্রযোজ্য। লিখে রাখতে পারো যে বর্গের ক্ষেত্রেও এটি প্রযোজ্য। বর্গের একটা কর্ণ ওই বর্গকে সমান 2টা ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে বিভক্ত করে। বর্গের ক্ষেত্রেও এটি প্রযোজ্য। তাহলে বর্গের একটা কর্ণ বর্গকে সমান 2টি ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে কিংবা সর্বসম 2টি ত্রিভুজে বিভক্ত করে দেয়। আই থিঙ্ক এটা তোমাদের ক্লিয়ার। দেখি তোমরা কেউ আছো কিনা। ওকে, ঠিক আছে। ওকে, তাহলে আই থিঙ্ক এটা তোমরা পারবা। ঠিক আছে, আই থিঙ্ক এটা তোমরা পারবা। ওকে, তাহলে এই তো এই পর্যন্তই থাকলো। এরপরে যদি আমরা ক্লাস করি তাহলে আমরা শীর্ষবিন্দুর সাহায্যে ক্ষেত্রফল কিভাবে বের করতে হয় এটা আমরা শিখব। ঠিক আছে, তাহলে আমাদের স্থানাঙ্ক জ্যামিতির আমরা 11.1টা শেষ করলাম। 11.2 এর অর্ধেক শেষ হয়ে গেছে, আর অর্ধেক খুবই সামান্য বাকি আছে। এটা খুবই সহজ একটা টপিক, এটা দেখালেই শেষ হয়ে যাবে। তো তোমরা যদি চাও এই ওপর বা স্থানাঙ্ক জ্যামিতির ওপর সামনেও ক্লাস করবা, তাহলে সেটা কমেন্ট করে জানিয়ে দিবা, এবং ক্লাসটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবা। ঠিক আছে, যদি তোমরা চাও আমি এই অধ্যায়ের ওপর স্থানাঙ্ক জ্যামিতির ওপর আরেকটা ক্লাস নিব, এবং সেই ক্লাসে আমরা ক্ষেত্রফল শেষ করে ঢাল সংক্রান্ত অধ্যায়ে চলে যাব। খুবই মজার অধ্যায়। তো এটা এখন কমপ্লিটলি তোমাদের ওপর। তোমরা যদি বলো তাহলে ক্লাস নিব, না হলে হয়তো আর নিব না, অন্য কোনো ক্লাসে দেখা হবে। তো তোমাদের তাহলে এই পর্যন্তই থাকলো। ক্লাসটা কেমন লেগেছে কমেন্ট করে সেটা জানিয়ে দিবা। কোন কোন জিনিস তোমাদের ভালো লাগলো বা কোন কোন জিনিস তোমরা আসলে ভাইয়ার কাছ থেকে চাও এটাও তোমরা জানাবা। কারণ তোমরা আছো বলেই আমরা আছি, তাই না? তোমাদের জন্যই তো আমরা। তোমরা যেন ভালো করতে পারো সেই জন্য আমরা কিন্তু নিরন্তর পরিশ্রম করে যাই। ঠিক আছে, তাহলে এই ক্লাসগুলো করবা, বন্ধুদের কাছে শেয়ার করে দিবা, তারাও যেন শিখতে পারে। তোমার যেই বন্ধুটি হয়তো ম্যাথে একটু দুর্বল বা ম্যাথকে ভয় করে তার কাছেও পৌঁছে দিবা। আমি নিজেও ম্যাথকে ভয় করতাম এক সময়, বাট আস্তে আস্তে যখন ম্যাথকে ভালোবাসতে শিখেছি, বুঝতে শিখেছি, তখন ম্যাথকে আর ভয় কখনোই করিনি। ঠিক আছে, ম্যাথ আমার খুবই পছন্দের সাবজেক্ট ছিল। তো তোমাদের সাথে হয়তো কোনো ক্লাসে ফিজিক্স নিয়ে দেখা হবে। ঠিক আছে, আমি তোমাদের ফিজিক্স ইনস্ট্রাক্টর, পাশাপাশি ম্যাথও নেব। তো হয়তো এর পরে কখনো ফিজিক্স নিয়ে ক্লাস হবে। আর তোমরা যদি এই অধ্যায়টি নিয়ে ক্লাস চাও সেটা আমাকে জানিয়ে দিবা, তাহলে নেব। অ্যান্ড অবশ্যই তোমরা নোট করে সাবমিট করে দিবা। যার নোট সব থেকে ভালো হবে সে বন্দি পাঠশালার প্রিমিয়াম টি শার্টটি পেয়ে যাবা। তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার হয়তো দেখা হবে। তো সেই পর্যন্ত তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। সবাই অনেক ভালো করো, মানুষের মতো মানুষ হয়ে ওঠো, একে অন্যের সাহায্যে এগিয়ে আসো। ঠিক আছে, পড়াশোনার পাশাপাশি একজন ভালো মানুষ হওয়াটাও খুবই গুরুত্বপূর্ণ। তো এই পর্যন্তই, আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। যারা শেষ পর্যন্ত লাইভে আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমাদের ধৈর্যের প্রশংসা অবশ্যই করতে হয়। ঠিক আছে, এটা তোমাদের সামনের লাইফে অনেক হেল্প করবে। তাহলে এই পর্যন্তই, কথা না বাড়াই, অনেক রাত হয়ে গেছে। আজকের মতো বিদায় নিচ্ছি, তোমাদের মাহিন ভাইয়া। আবার দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকো, শুভকামনা থাকলো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।